So can you share my screen? দেখা যাচ্ছে তো না? হ্যাঁ দেখা যাচ্ছে। Just a minute, একটু দাঁড়ান আমি আগে দেখি আমি স্লাইড গুলো চেঞ্জ হয় কিনা। Yes, it's changing. Okay. So this is your first slide, right? Yeah, এটা ওই যে আমি একটু বললাম আমি কেন টিম লেভেলে কথা বলছি, so সেটা, and then can we go to the obvious one? So sorry again, let's start from here. So this is the obvious slide for this session. So what is SAFe? So Scaled Agile Framework, or SAFe, is a set of organizational and workflow patterns for implementing Agile, Lean, and DevOps practices at an enterprise scale. এর মানে হলো Agile যে প্র্যাকটিস গুলো এটা আমরা এন্টারপ্রাইজ স্কেলে ইমপ্লিমেন্ট করব, একটা সেট স্ট্যান্ডার্ড ক্রিয়েট করে throughout the organization, এবং এই স্ট্যান্ডার্ডটা পুরো অর্গানাইজেশনাল ওয়ার্কফ্লো প্যাটার্নটা কমন থাকবে প্রত্যেকটা অ্যাজাইল টিমের জন্য। দ্যাট মিনস আপনি ধরেন একটা অর্গানাইজেশনে একটা টিম অ্যাজাইল ফলো করছে অলরেডি, আপনি পুরো অর্গানাইজেশনটাতে যখন ইমপ্লিমেন্ট করবেন, দ্যাট মিনস লাইক এন্টারপ্রাইজ ওয়াইড, তখন আপনি যে প্র্যাকটিস গুলো স্ট্যান্ডার্ডাইজ করবেন সেটাকেই আমরা বলছি সেফ। তার মানে অ্যাজাইল আপনার অর্গানাইজেশনে অলরেডি আছে, আপনি জাস্ট এটাকে যখন পুরো টপ টু বটম একটা এন্টারপ্রাইজ ওয়াইড ইমপ্লিমেন্ট করতে যাবেন, তখনই আপনার সেফটা আসলে দরকার হবে। So again, SAFe is applied when large companies already working under Agile and are willing to expand the Agile way of working beyond the teams. It promotes alignment, collaboration, and delivery across large number of Agile teams. Obviously, like আপনার অর্গানাইজেশনে হয়তো অনেকগুলো Agile teams কাজ করছে, কিন্তু তাদের মধ্যে কোনো অ্যালাইনমেন্ট নাই। এই অ্যালাইনমেন্টটা ক্রিয়েট করার জন্যই আসলে সেফ দরকার হয়। So moving on to the next slide. ভাইয়া আপনি কি একটু কষ্ট করে নেক্সট স্লাইডে যাবেন? Okay, so বুঝলাম না তার আগেরটা, yeah, this one. So this is SAFe. এখন SAFe or scaled Agileটা আমরা কেন আসলে একটা অর্গানাইজেশনে বা এন্টারপ্রাইজে ইমপ্লিমেন্ট করব? যারা ইমপ্লিমেন্ট করেছে অলরেডি বা যারা প্র্যাকটিস করছে তারা একটু কি বলে সেটা একটু দেখি। So Fortune 500 কোম্পানিজ যারা এর মধ্যে সেফ ইমপ্লিমেন্ট করেছে অথবা সেফ প্র্যাকটিস এখনো করছে, আই মিন ট্রান্সফরমেশন স্টেজে আছে, তারা বলছে যে তাদের বিজনেস রেজাল্টসটা চেঞ্জ হয়ে গেছে। কিভাবে চেঞ্জ হয়ে গেছে? It takes faster time to market now, like 30 to 75%, like এটা আগে অনেক কম ছিল, সেটা অনেক faster হয়েছে, 30 to 75% হয়েছে, and then improved quality 25 to 75%, increased in productivity 20 to 50%, and then employee engagement বেড়েছে 10 to 50%. Obviously, কারণ আমরা যখন সেফ একটা অর্গানাইজেশনে ইমপ্লিমেন্ট করব, তখন আমরা মেক শিওর করব যে এটা একটা লিন অ্যাজাইল ফরম্যাট ফলো করে, এবং যখন আপনি ডেভঅপস প্র্যাকটিস করবেন তখন অবশ্যই আপনার কোয়ালিটি এনশিওর হবে, প্রোডাক্টিভিটি এনশিওর হবে, এবং মার্কেটে মানে একটা কনসেপ্ট ইনিশিয়েশন থেকে মার্কেটে যাওয়ার যে টাইমটা, সেটাকে আমরা লিড টাইম বলি, ওইটা অনেক কমে যাবে। সো আপনি ফাস্টার মার্কেটে এন্টার করতে পারবেন। নেক্সট, মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। সো এই বিজনেস সাকসেসটাকে আমরা বলছি বিজনেস এজিলিটি। একটা অর্গানাইজেশন বা এন্টারপ্রাইজ এর মাধ্যমে বিজনেস এজিলিটি অ্যাচিভ করে। So business agility কি? Business agility is quickly responding to the market changes
and emerging opportunities with innovative, digitally enabled business solutions, and efficiently growing a business that leverages those solutions. That means, আপনি যদি একটু চিন্তা করে দেখেন যে আইফোন 13 Pro Max বাজারে এসছে, এখন স্যামসাংকেও সেরকম একটা কিছু বাজারে আনতে হবে। সো আপনার মার্কেটের যে ডিমান্ডটা চেঞ্জ হচ্ছে বা ফাংশনালিটিস, যে মানুষ যেসব ফাংশনালিটিস চাইছে সেটাকে অ্যাড্রেস করার জন্য আপনাকে কুইকলি ডেলিভার করতে হবে। এটাকেই আমরা বলছি বিজনেস এজিলিটি। সো আরেকটা এক্সাম্পল দেই, আমরা অ্যাপল ওয়াচ ইউজ করি। অ্যাপল ওয়াচ খুব অল্প সময়ের মধ্যে অনেক পপুলারিটি পেয়েছে, বিকজ মানুষ যেই ফাংশনালিটিস গুলো এই ধরনের স্মার্ট ওয়াচ থেকে চাইছে, সেটা অ্যাপল আসলে ডেলিভার করছে খুব অল্প সময়ের মধ্যে। at the safe I mean একদম শার্প কন্ট্রারিতে আমি যদি গুগল ওয়াচের কথা বলি, they are not really getting there. Like it's they need more time, they need more innovation to reach Apple Watch actually. এখন এই বিজনেস এজিলিটিটা আমরা যখন একটা এন্টারপ্রাইজে ইমপ্লিমেন্ট করব, তখন আসলে কিভাবে আমরা কনফিগার করব, সো এটা একটু এবার দেখি। একটা এন্টারপ্রাইজে আমরা যখন এটা কনফিগার করছি, তখন আসলে আমাদেরকে 3টা লেভেলে এটা কনফিগার করতে হবে। দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট লেভেল হচ্ছে এসেনশিয়াল লেভেল, যেটা আপনার কম্বিনেশন অফ প্রোগ্রাম অ্যান্ড টিম লেভেল। একদম নিচে আপনি দেখবেন এটা হচ্ছে এসেনশিয়াল লেভেল। এখানে ছোট ছোট টিম যারা ডেভেলপমেন্ট ভ্যালু স্ট্রিমসে কাজ করছে, তারা এই ডেভেলপমেন্ট ভ্যালু গুলো ক্রিয়েট করে, তারা এই প্রোডাক্ট গুলো তৈরি করছে। অ্যান্ড একটা CI/CD পাইপলাইন, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন অ্যান্ড কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, একটা পাইপলাইন ক্রিয়েট করে সেখানে ওরা রেখে দিচ্ছে। আপনার কাস্টমার যখন বলছে যেটা আমাদের দরকার, তখন ওরা রিলিজ করছে, যেটাকে আমরা বলছি রিলিজ অন ডিমান্ড। অ্যান্ড যে কালচারটাতে তারা করছে সেটা হচ্ছে ডেভঅপস কালচার। ডেভঅপসটা কি? ডেভঅপস হচ্ছে আপনার একটা সেট অফ প্র্যাকটিসেস, কম্বাইন্ড ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশনস। যেহেতু আপনার এটা কাস্টমার সেন্ট্রিক, এই জন্য আপনি খুব ফ্রিকুয়েন্টলি এনহ্যান্স করতে হলে আপনাকে কাস্টমারের ফিডব্যাক অবশ্যই ভ্যালু করতে হবে। সো এই দুটোকে ইন্টিগ্রেট করে মোর অটোমেশনে ফোকাস করে যে ডেলিভারি এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়, সেটাই হচ্ছে ডেভঅপস এনভায়রনমেন্ট। সো দিস ইজ মাই টিম লেভেল। টিম লেভেল আমরা কিভাবে কাজ করি, অনেকগুলো টিম থাকে। এখন এই টিমগুলোকে কোঅর্ডিনেট করার জন্য আমরা বলছি যে আমাদের একটা সুবর্ণ এক্সপ্রেস দরকার। জাস্ট থিঙ্ক দ্যাট ওয়ে, ইটস আ ট্রেন, এখানে অনেকগুলো বগি আছে, বগিগুলো হচ্ছে আমার এক একটা টিম, আর ট্রেনটা হচ্ছে আমার কন্টিনিউয়াস ডেলিভারি পাইপলাইন। এটাকে আমরা বলছি অ্যাজাইল রিলিজ ট্রেন অর আর্ট। এটা হচ্ছে আপনার এসেনশিয়াল লেভেলের উপরের দিকে আপনি দেখবেন এসেনশিয়াল সলিউশনে একটা ট্রেন আছে, কন্টিনিউয়াস এক্সপ্লোরেশন, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এন্ড কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট। ভাইয়া আপনি যদি একটু মাঝখানের দিকে আনেন, নিচে এসে মাঝখানে রাইট সাইডে একটা দেখবেন ট্রেনের মতো একটা জিনিস আছে, অ্যাজাইল রিলিজ ট্রেন। আরে চোখে তো খুঁজেই পাচ্ছি না, এটা হচ্ছে কন্টিনিউয়াস ডেলিভারি পাইপলাইন। এটাই this one it's ওকে agile release train। এটাই সেই ট্রেন, এটাই ট্রেন। এই ট্রেনের মাঝখানে আপনার ফিচার গুলো স্ট্রিমলাইন করা হয়। লেটস সে আপনার ফিচার গুলো অনেকটা একই রকম দেখতে, তো এরকম ছোট ছোট টিমে আমরা ধরেন স্ট্রিমলাইন, আমার 3টা স্ট্রিমলাইন টিম আছে, সেই টিমগুলো একই টাইপের ফিচার আমরা ডেভেলপ করি। তো তখন এটা এই এরকম একটা আর্টে আমাদেরকে অ্যাকোমোডেট করতে হয়। এরকম 3টা, মনে করেন 3টা হতে পারে, 2টা হতে পারে, বা 4টাও হতে পারে। অ্যান্ড একই সাথে আমাকে আরো যে সাপোর্ট টিম লাগবে, একটা জাস্ট আমরা ডেলিভারি করলে তো হবে না, আমাকে এনাবলিং করতে হবে। লাইক ওই অনেক কিছু আমাদের দরকার হয়, অনেক লেটস সে একটা CI/CD পাইপলাইন ক্রিয়েট করা। তো আমি ডেভেলপ করছি, আমি যদি এটা করি তাহলে খুব সমস্যা, আর একটা টিম যদি এটা আমাকে করে দেয়
তাহলে এটা আমার জন্য খুব উপকার হয়। অ্যান্ড টিমগুলোকে আপনি আসলে অন্যভাবেও ভাগ করতে পারেন। আমি যদি সফটওয়্যার ডেভেলপমেন্টের এঙ্গেল থেকে বলি, ধরেন ইউএক্স একটা টিম করছে, ইউআই একটা টিম করছে, এপিআই এর কাজ একটা টিম করছে, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা টিম করছে। এরকম করে স্ট্রিমলাইন করতে হবে, একই রকম প্রোডাক্ট ভিশন থাকতে হবে, সেভাবে আমরা একটা আর্ট রেডি করলাম। এরকম কাপল অফ আর্টস নিয়ে অনেকগুলো আর্ট থাকতে হবে, মাল্টিপল আর্টস বলবো, মাল্টিপল আর্টস দিয়ে একটা লার্জ সলিউশন হয়। লার্জ সলিউশন হচ্ছে সেকেন্ড ফ্রম দ্য টপ, লার্জ সলিউশন। এখানে কাজটা হচ্ছে আমাদের বিজনেসকে আরো কিভাবে সুদূর প্রসারিত করা যায়। আমি যদি ব্যাংকিং সিস্টেমের একটা উদাহরণ দেই, ধরেন আমি একটা ব্যাংকিং অ্যাপ্লিকেশন করব, আপাতত আমি শুরু করব যে অনলাইনে বা মোবাইল অ্যাপে আমার কাস্টমাররা স্টুডেন্ট লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখন লোন তো অনেক রকম হতে পারে, লেটস সে অটো লোন হতে পারে, হাউস লোন হতে পারে। সো এরকম করে আপনি আরো অন্যান্য লোনের জন্য ইন ফিউচার এটা এই ক্যাপাবিলিটিটাকে একটা নতুন ক্যাপাবিলিটি ক্রিয়েট করছে, এটাকে আমরা বলি আর্কিটেকচারাল রানওয়ে। তো এদের কাজ হচ্ছে নতুন আরো কি কি ইনক্লুড করা যায় সেটা নিয়ে চিন্তা করা, সিস্টেম থিঙ্কিং। এবং এই যে ব্যাকলগ গুলো আপনি দেখেন, সলিউশন ব্যাকলগে সবসময় ফিচার গুলো থাকে। তো একটা ফিচার থেকে কিন্তু চিন্তা করতে করতে আরেকটা ফিচার তৈরি হয়। অনেক সময় ক্লায়েন্টের সাথে কথা বললে ক্লায়েন্ট বলে যে এই ফিচার থেকে আসলে এত কিছু সম্ভব না, লেটস ইন্ট্রোডিউস অ্যানাদার ওয়ান, তখন আরেকটা ফিচার আমরা তৈরি করি। সো সলিউশন ব্যাকলগ অ্যান্ড প্রোগ্রাম ব্যাকলগে আমাদের ফিচার গুলো আসলে থাকে। অ্যান্ড একদম উপরে, দ্যাটস আওয়ার টপ মোস্ট ওয়ান, পোর্টফোলিও লেভেল। এখানে আসলে সিস্টেম অনেক বেশি সিস্টেম থিঙ্কিং হয়, স্ট্র্যাটেজিক থিঙ্কিং হয়। যখন কোনো নতুন বিজনেস আইডিয়া আসে, লেটস সে আপনার ওই যে ব্যাংকের এক্সাম্পলটা যদি আমি দেই, প্রথম আইডিয়াটা এসছে হচ্ছে ওই ব্যাংকটা ওদের ডিজিটাল ব্যাংকিং রেভিনিউটা ইনক্রিজ করতে চায় বাই 100%, টার্গেটিং মিলেনিয়াল সেগমেন্ট। ওকে, তো তখন ওরা অনেকগুলো অপশন চিন্তা করলো কি করা যায়। তার মধ্যে একটা মনে হলো যে স্ট্যাবলিশ ডিজিটাল ব্যাংকিং ইউজার এক্সপিরিয়েন্স আর একটু এখন আমাদের অলরেডি আছে, কিন্তু এটাকে আমরা এক্সপ্যান্ড করি। সো এক্সপ্যান্ড করার জন্য আমরা একটা মোবাইল অ্যাপ্লিকেশন করি। সো মোবাইল অ্যাপ্লিকেশনে আমরা অনেকগুলো অপশন রাখবো। ওরা লেটস সে আপনি মোবাইল অ্যাপ্লিকেশন ফর ব্যাংকিং এ আপনি কি করতে পারেন, আপনি আপনার অ্যাকাউন্ট গুলো মনিটর করতে পারেন, আপনি মানি ট্রান্সফার করতে পারেন, আপনি আপনার চেক ডিপোজিট করতে পারেন, আপনি লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন, ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সো নাম্বার অফ পসিবিলিটিস, নাম্বার অফ ক্যাপাবিলিটিস ইউ আর ক্রিয়েটিং। সো এগুলো হচ্ছে সব আমার এপিক। সো পোর্টফোলিওর যে ব্যাকলগ সেটা হচ্ছে এপিক ব্যাকলগ। ওরা সব আইডিয়া গুলো এখানে রেখে দেয়। এখান থেকে এই এপিক ব্যাকলগ থেকে ব্রেকডাউন করে ফিচার হয়। ফিচার গুলো প্রোগ্রাম লেভেল, সলিউশন লেভেলে আপনার একটা অ্যাপ্লিকেশন বানালেই তো হবে না, আরো হাজারটা অ্যাপ্লিকেশনের সাথে ইন্টিগ্রেট করতে হবে। আমি যখন ওয়েলস ফার্গোতে কাজ করতাম, দে হ্যাড 1400 অ্যাপ্লিকেশন। ওরা আরো নতুন নতুন অ্যাপ্লিকেশন চিন্তা করছিল কিভাবে করা যায়। ওরা ডাউন স্ট্রিম অ্যাপ্লিকেশন বলে, আপস্ট্রিম অ্যাপ্লিকেশন বলে, অনেক ইন্টিগ্রেশনের দরকার পড়ে। সো এই চিন্তা ভাবনাগুলো সব এখানে হয়। এই জন্য ডিজাইন থিঙ্কিং, সিস্টেম থিঙ্কিং সব এই লেভেলে হয়। অ্যান্ড দেন টিম লেভেলে এইসব ফিচার গুলোকে ব্রেকডাউন করে ইউজার স্টোরি বানানো হয়। তারপর এগুলো প্রোডাক্ট ব্যাকলগে রাখা হয়। এই প্রোডাক্ট ব্যাকলগ থেকে আমরা যখন কাজ শুরু করি তখন আমাদের ইটারেশন ব্যাকলগ, যেহেতু এটা সেফ এনভায়রনমেন্ট, আমরা স্প্রিং ব্যাকলগ বলি না, আমরা এটাকে ইটারেশন ব্যাকলগ বলি। ইটারেশন ব্যাকলগে আমরা এগুলো মুভ করি, দেন উই স্টার্ট আওয়ার ওয়ার্ক। সো এখানে আপনারা একটু যদি খেয়াল করেন তাহলে একদম টপ মোস্ট যে পোর্টফোলিও লেভেল, এখানে দেখবেন ডেভেলপমেন্ট ভ্যালু স্ট্রিমস বলে একটা কথা আছে। এই যে পিক গুলো রাইট সাইডে, হ্যাঁ, ডেভেলপমেন্ট ভ্যালু স্ট্রিমস, এটা হচ্ছে সেফের একটা কনসেপ্ট, যে দুইটা ভ্যালু স্ট্রিম রেকগনাইজ করা। ডেভেলপমেন্ট ভ্যালু স্ট্রিমস যেখানে আমরা এই টিমগুলো থেকে ডেভেলপমেন্ট ভ্যালু গুলো ক্রিয়েট করছি। একদম উপরে এন্টারপ্রাইজ গভর্নমেন্টের পাশে দেখবেন অপারেশনাল ভ্যালু স্ট্রিমস আছে। অপারেশনাল ভ্যালু স্ট্রিমস হচ্ছে যারা এই
প্রোডাক্টটা বানানোর পর এটা যখন মার্কেটে নিয়ে যাওয়া হচ্ছে তখন ওই অপারেশনাল ভ্যালু গুলো ক্রিয়েট করে। ফর এক্সাম্পল, এই অ্যাপ্লিকেশন অর্গানাইজেশনের জন্য কি ভ্যালু ক্রিয়েট করছে? ডেভেলপমেন্ট ভ্যালু হচ্ছে আমরা একটা সেফ এন্ড সিকিউর প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছি ফর ইউর লোন অরিজিনেশন সিস্টেম অ্যান্ড লোন অ্যাপ্লিকেশন সিস্টেম, রাইট? অ্যান্ড দেন অপারেশনাল ভ্যালু আপনাকে কি ক্রিয়েট করে দিচ্ছে এন্টারপ্রাইজের জন্য? সেটা হচ্ছে লোনটা অ্যাপ্রুভ হওয়ার পরে লোনটা যখন আপনি আবার ফেরত চাইবেন, তো আপনার লোনের পয়সাটা আপনার ব্যাংক পাচ্ছে প্লাস ইন্টারেস্ট পাচ্ছে। এটা হচ্ছে আপনার অপারেশনাল ভ্যালু স্ট্রিমস। সো আপনি কাজ করছেন একসাথে, অপারেশনাল ভ্যালু স্ট্রিমস অ্যান্ড ডেভেলপমেন্ট ভ্যালু স্ট্রিমস টুগেদার। ওকে, সো এখানে আমি অনেকগুলো আইডিয়ার কথা বললাম। এখন এই আইডিয়াগুলোকে অ্যাপ্রোপ্রিয়েটলি ইমপ্লিমেন্ট করার জন্য আপনাকে মাস্ট হ্যাভ 7 কম্পিটেন্সিস অ্যাচিভ করতে হবে, অ্যান্ড দোজ আর, আপনি লেফটে দেখবেন একটা ডায়াগ্রাম আছে, এখানে বিজনেস এজিলিটির নিচে another diagram, ভাইয়া, the other one, এটা the this other one, yes, this one, yes. এখানে right. 7টা কম্পিটেন্সিস আছে, এগুলো না থাকলে এই বিজনেস এজিলিটিটা পসিবল না। মানে এটা আপনাকে একদম ওই যে একজন বলছে না, পই 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 করে এটা ফলো করতে হবে। ইটস লাইক আপনাকে স্টার্ট করতে হবে টিম অ্যান্ড টেকনিক্যাল এজিলিটি থেকে। সো আপনার টিম লেভেলে, যেহেতু এটাই আপনার ফার্স্ট লেভেল, আপনি এটাই আপনার এসেনশিয়াল লেভেল, আপনার টিমগুলোকে ক্রস ফাংশনাল হতে হবে, সেলফ সাফিসিয়েন্ট হতে হবে, হাইলি টেকনিক্যাল হতে হবে, অ্যান্ড অ্যাজাইল ফলো করতে হবে অবভিয়াসলি। And then lean agile leadership, আপনার লিডারকে লিন অ্যাজাইল মাইন্ডসেট নিয়ে কাজ করতে হবে, অ্যান্ড ওদেরকে এক্সাম্পল সেট করতে হবে। বাই দ্য বুক কিছুই ফলো করা যাবে না, বিকজ চেঞ্জ আসবে, চেঞ্জ অ্যাডাপ্ট করতে হবে, অ্যান্ড এটাই হচ্ছে অ্যাজাইল। অ্যান্ড দেন কন্টিনিউয়াস লার্নিং কালচার, এটা হচ্ছে ইউজুয়াল স্ক্রামেও আমরা দেখি। আমাদেরকে লার্ন করতে হবে কন্টিনিউয়াসলি, আমাদের লেসন লার্ন থাকবে অনেক কিছু, আমরা অনেক কিছু ট্রাই করব এবং ওখান থেকে আমরা নেক্সট ইটারেশনে গিয়ে আরো বেটার হব। সো এটা হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং একটা কালচার, এটা আপনাকে এন্টারপ্রাইজ ওয়াইড অ্যাপ্লাই করতে হবে। দেন অর্গানাইজেশনাল এজিলিটি এগেইন, আপনার টপ মোস্ট পোর্টফোলিও লেভেলে যারা বসে আছে ওদেরকে অ্যাজাইল মাইন্ডসেট থাকতে হবে, তাদের স্ট্র্যাটেজি গুলো যেন কুইক হয়, লাইক ওরা যেন মার্কেটে কোনো একটা আইডিয়া আসার সাথে সাথে সেটাকে কম্পিট করার জন্য রেডি থাকে, এরকম একটা মাইন্ডসেট নিয়ে কাজ করতে হবে। অ্যান্ড দেন লিন পোর্টফোলিও ম্যানেজমেন্ট, এটা আই এম শিওর যে আপনারা প্রজেক্ট ম্যানেজমেন্ট পড়তে গিয়ে বেশ অনেকবার এই কনসেপ্টটা এসছে। লিন পোর্টফোলিও ম্যানেজমেন্টে ওয়েস্ট কম করার একটা ধারণা আছে, লাইক আমরা যদি অনেক বেশি লিন বাজেটে কাজ করি তখন যেটা হয়, আমরা খুব স্কিলফুলি জিনিসটা ইমপ্লিমেন্ট করতে সবসময় আমাদের একটা ফোকাস থাকে, এবং তখন আমাদেরকে খুব স্ট্র্যাটেজিক্যালি প্রত্যেকটা আপনার রোড ম্যাপ গুলো বানাতে হয়, এবং তখন আপনাকে অনেক বেশি ওয়েস্ট কম হচ্ছে কিন্তু আপনার প্রোডাক্টিভিটি বাড়ছে, এই মাইন্ডসেটটা থাকতে হবে। এন্ড দেন এন্টারপ্রাইজ সলিউশন ডেলিভারি, এটা এগেইন সিস্টেম থিঙ্কিং, আপনি নতুন আরো কি ধরনের বিজনেস ইন্ট্রোডিউস করবেন সেই মাইন্ডসেটটা অবশ্যই থাকতে হবে। অ্যাজাইল প্রোডাক্ট ডেলিভারি, অবভিয়াসলি আপনার এটা খুব ইনক্রিমেন্টাল হবে, এবং এই যে ডেভঅপস কালচারটা সেটা ইন্ট্রোডিউস করা হচ্ছে এই এখন সেফ 5 ভার্সন চলছে, সেফ 5 ভার্সনে ওরা ডেভঅপসটা ইন্ট্রোডিউস করেছে অ্যাজাইল প্রোডাক্ট ডেলিভারিতে। ওকে, অ্যান্ড দেন মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড, এই বিজনেস এজিলিটিটা কিভাবে আমরা ভালো মতো একটা অর্গানাইজেশনে অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, আমাদের তো খুব কুইকলি সবকিছু করতে হয়, আপনারা দেখলেন যে ডিসিশন খুব তাড়াতাড়ি নিতে হচ্ছে, ফান্ডিং তাড়াতাড়ি পেতে হবে, আমার কাজ তাড়াতাড়ি শুরু করতে হবে, এত এত হায়ারার্কি থাকতে, আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট ডায়াগ্রামটাতে একটা পেছনের দিকে একটা হায়ারার্কি ছবি আছে। সো আমার তো অনেকগুলো ডিপার্টমেন্ট, এখান থেকে অ্যাপ্রুভাল নিতেই তো আমার অনেক সময় চলে যাবে। সো হাউ ইটস পসিবল, লাইক আমি এত অল্প সময় কি
করে এই সমস্ত কিছু টার্গেট করে মার্কেট আমার প্রোডাক্ট ইন্ট্রোডিউস করব। সো সেফ বলছে যে স্পেশালি সেফ 5 ইন্ট্রোডিউস দিস ডুয়াল অপারেটিং সিস্টেম, যেখানে আপনার হায়ারার্কি যেমন আছে তেমনই থাকবে, কিন্তু আপনি একটা সেকেন্ড অপারেটিং মডেল ইন্ট্রোডিউস করবেন। সেটা কি? এই যে কাস্টমার সেন্ট্রিক, কাস্টমার কাছ থেকে আপনি যে ফিডব্যাক গুলো নেবেন এবং হায়ারার্কিকে ইনভলভ করে আপনি another অপারেশন সিস্টেম ক্রিয়েট করবেন। আপনার যে টিমগুলো এগুলো একেবারে সেলফ সাফিসিয়েন্ট হবে এবং আপনি আসলে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করছেন। আপনি নতুন করে কাউকে এখানে অ্যাপয়েন্ট করছেন না, আপনি নেটওয়ার্ক ক্রিয়েট করছেন সো দ্যাট আপনার রোলস এন্ড রেসপন্সিবিলিটিস আর সো ক্লিয়ার যে এরকম পোর্টফোলিওর এই কাজটা আসলে একে আমরা ইনভলভ করব। সো এই পোর্টফোলিওতে যে যারা যারা কাজ করছে তারা হচ্ছে আমার ফান্ডিং এর ব্যবস্থা করে দিবে, তারা হচ্ছে আমাদের রিলিজের সময় প্রোঅ্যাক্টিভ থাকবে। সো আমরা মানুষগুলোকে এখানে রিকগনাইজ করব এবং একটা ডুয়াল অপারেটিং সিস্টেম কাজ করব বা সেকেন্ড একটা অপারেটিং সিস্টেমে সিস্টেম ইন্ট্রোডিউস করে কাজটা করব। সো the second picture shows the real scenario. আপনাকে 2 to 6 months এ মিনিমাম ভায়াবল প্রোডাক্ট ডেলিভারি করতে হবে। সো মিনিমাম ভায়াবল প্রোডাক্ট ডেলিভারি করার জন্য আপনি যেটা, আপনাকে প্রথম যখন বিজনেস অপরচুনিটি মার্জ করে তখন আপনি অপরচুনিটিটা সেন্স করলেন, এই যে কুইকলি ফান্ড এমভিপি, এই এমভিপিটা আপনাকে কুইকলি ফান্ড ইনশিওর করতে হবে ফান্ডিংটা, and then আপনি অর্গানাইজ অ্যারাউন্ড দ্য ভ্যালু। ওই যে আমি বলেছিলাম ডেভেলপমেন্ট ভ্যালু স্ট্রিম, একই টাইপের প্রোডাক্ট, সেগুলো স্ট্রিমলাইন করে আপনি অ্যারাউন্ড আর্ট বানালেন, টিম বানালেন, দেন কানেক্ট টু দি কাস্টমার। আমাদের বিজনেস অ্যানালিস্ট, প্রোডাক্ট ওনার এরা আমাদের রিকোয়ারমেন্ট গুলো এনে দিবে, দেন আপনি ডেভেলপ করবেন, ডেলিভার করবেন। তারপর পিভট অর পারসিভিয়ার, এটা আপনার ডিসিশন, আপনি নতুন করে কিছু বানাবেন নাকি পুরোনোটাকেই এনহ্যান্স করবেন। Then deliver value continuously. Of course, it's continuous integration, continuous development process. Learn and adapt. এখান থেকে বারবার আপনার lesson learned আসছে, and then আপনি business opportunity leverage করছেন. So that's how you are bringing business agility into your enterprise. And then moving on to the, আমি একটু ফাস্ট যাচ্ছি বিকজ আমাদের শুরুতে অনেক সময় ওয়েস্ট হয়েছে, বাট I will definitely open the floor for the questions. So এটা ওই এক্সাম্পলটা আমি বলেছিলাম যে লেটস সে ব্যাংকে ওই অনেকগুলো লাইন অফ বিজনেস থাকে, মনে ধরে নিচ্ছি যে আমার পোর্টফোলিও হচ্ছে কনজিউমার ব্যাংকিং পোর্টফোলিও, অ্যান্ড লোনস হচ্ছে আমার অপারেশনাল ভ্যালু সিস্টেম। আমি যে অ্যাপ্লিকেশন রেডি করছি সেটা ডেভেলপমেন্ট ভ্যালু সিস্টেমে এই যে এপিক গুলো ক্রিয়েট করছে, এপিক থেকে আমার ফিচার থেকে স্টোরি, তারপর হচ্ছে আমার প্রোডাক্ট রেডি হচ্ছে। এবং 3 নাম্বার ডায়াগ্রামে, সরি আমি এখানে আসলে নাম্বার দেওয়া উচিত ছিল, থার্ড ডায়াগ্রামে আপনি দেখছেন যে অপারেশনাল ভ্যালু স্ট্রিমস অ্যান্ড ডেভেলপমেন্ট ভ্যালু স্ট্রিমস একসাথে কাজ করছে। আপনি যদি একটু খেয়াল করেন এক একটা টিম এক একটা জায়গায়, কিন্তু ডেভেলপমেন্ট ভ্যালু স্ট্রিমের একটা টিম শিকাগোতে বসে কাজ করছে, একটা এস্টোনিয়া, একটা ইন্ডিয়া, বেঙ্গালোর and Delhi, and then Atlanta. It's spread it everywhere. So development value stream and operational value stream একটা string এ আমরা সবাইকে আনতে পেরেছি just because we have the fourth diagram. We have the clear roles and responsibility. If new idea comes, who to reach out to, and how we are making this thing into the reality, right? So we have like all the clear roles, responsibility. We have all the value streams determined. So এইভাবে করে আমরা আমাদের dual operating systemটা create করি এবং এই operating model or safe এ কাজ করি. All right. And then moving on to the next slide.
আমরা তো করে ফেললাম, কাজটা করে ফেললাম, এখন কাজটা কি হলো সেটা কিভাবে মেজার করব? মেজার করার জন্য আমাদেরকে সেফ বলছে যে 3 measurement domains are applicable at all levels of safe enterprise. সেফের ওই যে শুরুতেই বলেছিলাম অনেকগুলো 3টা লেভেল আছে, এসেনশিয়াল লেভেল, সলিউশন লেভেল অ্যান্ড পোর্টফোলিও লেভেল, আর পুরোটা যখন ইমপ্লিমেন্ট করা হয় সেটাকে আমরা ফুল লেভেল বলি, বাট মেইনলি 3 লেভেলস। তো এই 3টা লেভেলেই আপনি মেজারমেন্ট ডোমেইন গুলো অ্যাপ্লাই করতে পারেন। ফার্স্ট হচ্ছে আউটকামস, ডু আওয়ার সলিউশনস মিট দ্য রিকোয়ারমেন্টস অফ আওয়ার কাস্টমার্স এন্ড বিজনেস। অফকোর্স আমরা কাস্টমার এবং বিজনেস থেকে বিজনেসের যে রিকোয়ারমেন্ট ছিল সেটা ফুলফিল করেছি কিনা সেই ফিডব্যাকটা অবশ্যই নিব। অ্যান্ড দেন ফ্লো, হাউ এফিশিয়েন্ট ইজ দ্য অর্গানাইজেশন অ্যাট ডেলিভারিং ভ্যালু টু দ্য কাস্টমার। যেই ফ্লোতে আমরা কাস্টমারকে ভ্যালু ডেলিভার করছি, এইটা কতটা কুইক হচ্ছে, এটা কি ইমপ্রুভড হয়েছে, এটা মেজার করব। and then competency, how proficient is the organization in the practices that enable business agility. So business agility টা enable করার জন্য অর্গানাইজেশনে ওই যে বললাম যেই সব প্র্যাকটিস গুলো, ডেভঅপস লেটস সে 1, তারপর ভ্যালু স্ট্রিমিং, ভ্যালু স্ট্রিম ম্যাপিং বলবো, ভ্যালু স্ট্রিম ম্যাপিং একটা, এরকম যে প্র্যাকটিস গুলোর কথা আমি বলেছি, এগুলো কতটুকু প্রফিশিয়েন্টলি আমি ইমপ্লিমেন্ট করতে পেরেছি, দ্যাট ইজ মাই কম্পিটেন্সি। অ্যান্ড সবগুলো করার পরে যখন আমি সাকসেসফুলি সেফটা ইমপ্লিমেন্ট করতে পারবো, তখন আমি এই রেজাল্টটা পাবো: optimized business value and removed wastage, transparency of investment, shortened the time for definition to deliver, highlighted the impediments to scale, and enabled growth. So that is my motto, and I already gained it. এখন, I will stop here and we'll see if you have any questions. আপনাদের কারো কোনো প্রশ্ন আছে এই 7টা স্লাইডে? আমরা একবারই শেষে প্রশ্ন নেই নাকি? Sure, it's also because আমি আমার ফেভারিট টপিকে যাচ্ছি এখন, that's why. কোথায় So, okay. আমার একটা প্রশ্ন আছে, আমি আসলে একটা স্লাইড শেয়ার করতে হবে আমাদের পিএমবকে, সরি আমাদের জিপি পিএমপি এতে সে একটা ভ্যালু স্ট্রিম ম্যাপিং এর ডায়াগ্রাম সে দেখাইছে। হ্যাঁ, তো এটার এক্সপ্লেনেশনটা আমি আপনার কাছ থেকে একটু শুনে নিব যে অ্যাকচুয়ালি হোয়াট দে আর টেলিং অন দ্যাট, ঠিক আছে না? জি, তো আমার মনে হয় কারো কোনো প্রশ্ন আছে কিনা, যেহেতু প্রমাণজিতা বলছে, আদারওয়াইজ উই ক্যান ক্যারি ফরওয়ার্ড। এপিক ফিচার আর ইউজার স্টোরি, আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে হ্যাঁ, যে আপনি যেটা বলছেন আর কি, যে হোয়াট ইউ আর টেলিং ইজ অ্যাকচুয়ালি বটম আপের মতো, আপনি টিম থেকে উপরের দিকে যাচ্ছেন। এটা কি It এরকম is a হবে bottom up নাকি উপর থেকে নিচের দিকে আসবে? মানে এপিক ফিচার ইউজার স্টোরি হাউ, মানে it should be like that one, right? আগে এপিক হবে। ডেভেলপমেন্টটা, আচ্ছা, প্রথম জিনিসটা হচ্ছে আমার আসবে উপর থেকে, লাইক এপিক, তারপর হচ্ছে ফিচার, তারপর ইউজার স্টোরি। কিন্তু আমি যখন ডেভেলপমেন্ট প্র্যাকটিসটা করব, মানে সেফটা ইমপ্লিমেন্ট করব, সেটা হবে বটম আপ অ্যাপ্রোচ। প্রথমে আমার টিমটাতে করতে হবে, তারপরে হচ্ছে টিমটা যখন সাকসেসফুলি করবে তখন আমরা আসলে আর্ট গুলো বানাই। বিকজ আপনি যদি টিমগুলোর মধ্যে অ্যাজাইলটা মেক শিওর করতে না পারেন, কিছু কিছু টিম যদি স্টিল, আমরা বলি ককটেল ফ্রেমওয়ার্ক, লাইক আমরা মজা করে বলি আর কি, উইচ ইজ লাইক ওয়াটারফল অ্যান্ড অ্যাজাইল। কিছু কিছু টিম আছে ওরা ব্লেন্ডেড ফ্রেমওয়ার্ক ফলো করে based on their type of work, their organization's culture and stuff. So যদি সবগুলো টিম অ্যাজাইল ফলো না করে, তাহলে আপনি সাকসেসফুলি সেফ ইমপ্লিমেন্ট করতে পারবেন না। সো যখন সেফটা ইমপ্লিমেন্ট করবেন তখন হচ্ছে ইটস আ বটম আপ অ্যাপ্রোচ। কিন্তু আমরা যখন ওই এপিক ফিচার আর ইউজার স্টোরি এরকম বলবো, তখন এটা আসলে উপর থেকে নিচের দিকে নামবে। আচ্ছা, তাহলে এপিক এর জন্য দেয়ার শুড বি ডিফারেন্ট টাইপ অফ ব্যাকলগ। আমি তাহলে একটা জিনিস, যদি টিম লেভেলে আপনারা তো অ্যাজেল এর অনেকগুলো মেথড আছে না, স্ক্রাম, তারপরে এক্সপি, আই হ্যাভ সিন ইউ হ্যাভ মেনশন এক্সপি, স্ক্রাম, তারপরে তো এক্ষেত্রে টিম লেভেলে আপনারা এটা কি টিমের উপরে ছেড়ে দেন, নাকি ইউ হ্যাভ ইউর ওন মেথডস যে আমরা এইভাবে কাজগুলো করব? না ভাইয়া, এটা হচ্ছে অনেক সময় লিডারশিপ থেকে আসে যে কোন ওয়েতে আমরা ফলো করতে চাই, বিকজ ওরা চায় সবসময়
অর্গানাইজেশনে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে চায়। যেমন কিছু কিছু জিনিস অবভিয়াসলি ক্যানভানে হবে, যেমন প্রোগ্রাম লেভেল ফিচার আপনি তো স্ক্রামে করতে পারবে না। ইটস লাইক ওরা সবসময় ক্যানভান বোর্ডটা ফলো করে, কিন্তু ডেভেলপমেন্ট যে টিমগুলো ওরা মোস্টলি স্ক্রাম ফলো করে। কিছু জিনিস আছে যেমন enabling environment, লেটস সে আপনাকে একটা CI/CD পাইপলাইন সেট আপ করতে হবে। সো এই এই ধরনের কাজগুলো ওরা ক্যানভানের মধ্যে করে। ইটস নট লাইক ওরা ওটা স্প্রিন্টের মধ্যে লিমিটেড রাখতে চায় না আর কি। তো ওরা তখন করে কি, ওই একদম প্রোডাক্ট ব্যাকলগ থেকে সরাসরি আইটেম গুলো পুল করে, ওই ওরা যেটা উইপ, যেটা ওয়ার্ক ইন প্রগ্রেস লিমিট, সেটা ক্রিয়েট করে এন্ড দেন তারপর ওইভাবে এটার প্রসেসটা ফলো করে, বাট নট স্ক্রাম। আর স্ক্রাম হচ্ছে আমরা যখন প্র্যাকটিস করি তখন তো লাইক একটা কেডেন্সে কাজ করি, 2 to 3 উইকস এর আমাদের একটা স্প্রিন্ট থাকে। সেই স্প্রিন্টে আমরা বাকি জিনিসগুলো, যে স্প্রিন্ট রিভিউ, স্প্রিন্ট রেট্রো, ডেইলি স্ট্যান্ড আপ, এগুলো সব ফলো করি আর কি। সো ওকে, মানে আপনাদের এখানে তাহলে কানভানটা বেশি প্রেফারেবল, তাই না? তাহলে যেহেতু আপনারা না পুল করছেন নাকি? না, কানভান আমরা স্ক্রামটাই ফলো করি। কানভান হচ্ছে এনাবলার স্টোরি গুলোর জন্য। বেসিক্যালি এনাবলার স্টোরি হচ্ছে আপনার ইউজার স্টোরি গুলোকে সাপোর্ট দেওয়ার জন্য যে ধরনের স্টোরি দরকার। যেমন ধরেন আপনার একটা যেমন ধরেন আপনি আপনি ওই যে বললাম CI/CD পাইপলাইন, তারপর হচ্ছে আপনি একটা হার্ডওয়্যার পারচেজ করবেন, আপনার একটা অ্যাপ্রুভাল দরকার, এন্ড দেন আম, আপনি একটা .NET ভার্সন ক্রিয়েট করবেন। সো এইরকম জিনিসগুলো ক্যানভানে করে, এন্ড অলসো ফিচার গুলো ট্র্যাক করে ক্যানভানে। ফিচার স্ক্রামে আমি কখনো করতে দেখি নাই, ফিচার অলওয়েজ ক্যানভান বোর্ডেই ওরা ট্র্যাক করে। বাট ইউজার স্টোরি আমরা সবসময় স্ক্রামে করে থাকি আর কি। ওকে, এই এনাবেলার এই টার্মটা এখন আমাদের পিপি পরীক্ষাতেও তারা ইউজ করছে। তারা টাস্ক ডোমেইন গুলো করার পরে দে আর ইউজিং এনাবেলার। একটা এনাবলার টাস্কে তারা সরাসরি কিছু করতে পারে না, এনাবলার হচ্ছে অলওয়েজ সাপোর্ট করে। লাইক আপনি ইউজার স্টোরি কমপ্লিট করার জন্য আপনার ওই কোনো একটা এটা কি কিছু দরকার। আন্ডারস্ট্যান্ডিং গুলোকে মোর ক্লিয়ার করার জন্য করতেছে তারা এনাবেলার, এর মানে আপনি যে কাজটা করছেন এটাকে আরো মানে মোর কি বলবো, আরো টু ভিজুয়ালাইজ টু দ্য টিম মোর ইফেক্টিভলি, এই ধরনের কিছু একটা মানে আমি যদি মানে এই ইউজার স্টোরির পরে কাজের মাঝখানে যে অ্যানাবেলারটা তারা ইউজ করছে, তো এটা দে আর অ্যাকচুয়ালি মানে দে ওয়ান্ট টু ক্লিয়ার ইট, মানে তারা এটা আরো পরিষ্কার করে ব্যাখ্যা করার জন্য এই ধরনের কিছু একটা, যাতে কোনো ধরনের অ্যাম্বিগুইটি না থাকে কাজের ক্ষেত্রে। ইজ দ্যাট লাইক দিস না, লেটস সে অ্যানাবেলারটা? অপারেশনের কাজগুলো মেইনলি কানভানের মধ্যে ওরা করে, বিকজ অপারেশনের ফর সাম রিজন অপারেশনস এর অনেক, আমাদের যেমন অপারেশনস টিমটা এটা পুরোপুরি ক্যানভান। কারণ কিছু কাজ আছে যেটা হচ্ছে আপনার গভর্নমেন্টের অ্যাপ্রুভাল লাগে, এবং ওরা এই জিনিসগুলোর জন্য কখনোই স্প্রিন্টটা ফিক্স করতে চায় না যে আমরা এই স্প্রিন্টের মধ্যে কাজ করব বা ওই স্প্রিন্টের মধ্যে কাজ করব। কিন্তু আরেকটা টিম তো স্প্রিন্টে কাজ করছে, তো এটা না হলে আমার ওই স্প্রিন্টের কাজগুলো হবে না। সো আমরা ডিপেন্ডেন্সি আমরা ওইভাবে ওরা হিসাব করে যে ওকে, আমরা নিজেদেরকে স্প্রিন্টের মধ্যে আবদ্ধ করব না, কিন্তু যেহেতু আমার আরেকটা টিমকে এই স্প্রিন্টে কাজটা করতে হবে, সেজন্যই আমি এটা এই স্প্রিন্টে করব। সো ইটস লাইক দ্যাট। সো কানবানটা হচ্ছে জাস্ট একটা ফ্লো ক্রিয়েট করা। এবং স্ক্রামেও যখন আমরা জিরাতে কাজ করি, তখন আমাদের একটা বোর্ডে আমরা তো প্রত্যেকটা স্টেজ গুলো থাকে যে কিসের পরে কি হবে, আমাদের আইডিয়া থেকে ডেভেলপমেন্ট থেকে টেস্ট থেকে ডিপ্লয়। সো এটাও কিন্তু একটা কানবান বোর্ড। সো অনেক টিম আছে স্ক্রাম ব্যান ইউজ করে, স্ক্রাম এন্ড কানবান বোথ ইউজ করে। সো ইটস লাইক দ্যাট। কানবান হচ্ছে আপনার জাস্ট ফ্লোটাকে ট্র্যাক করা। প্রেমাঞ্জিত, আমার প্রশ্নটা হচ্ছে যে ইউজার স্টোরি এবং অ্যানাবেলার এই দুটার মধ্যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দিস টু? ওই যে how ইউজার how স্টোরি, how we are differentiating these two, user story and enabler? এই আপনি যদি স্ক্রাম দিয়েই বুঝান আমারে, অথবা কানমান ইউজার দিয়ে বুঝান। স্টোরি সেলফ সাফিসিয়েন্ট। ইউজার স্টোরি থেকে আপনি যদি একটা ইউজার স্টোরি সিনট্যাক্স খেয়াল করেন, তাহলে আপনি দেখবেন যে আপনার একটা পারপাস সার্ভ হয়। কিন্তু এনাবলার অলওয়েজ আপনাকে সাপোর্ট দিবে, এটা নিজে কিছু ক্রিয়েট করতে পারবে না, নিজের কোনো ইটস লাইক নিজের কোনো গোল ক্রিয়েট করতে পারবে না। ইটস লাইক নিজে কিছু
দ্য স্টোরি গুলো এরকম হয় যে এটার জন্য আমি এই সাপোর্ট সিস্টেমটা করছি, এরকম মানে আমাদের একটা মানে মানে একটা story ইউজার গুলো। স্টোরিকে ইফেক্টিভলি ইমপ্লিমেন্ট করার জন্য আমার এনাবেলার দরকার হতে পারে, ইজ দ্যাট? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, হ্যাঁ। যেমন আপনার অনেক সময় আমরা আমাদের কিছু স্পাইক স্টোরিকেও আমরা এনাবেলার বলি, লাইক ও আচ্ছা, বুঝছি 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 বুঝছি। So রিসার্চ রিসার্চ করার জন্য যে যে স্টোরিগুলো আমরা তৈরি করি, সো এগুলোকেও আমরা অনেক সময় এনাবেলার স্টোরি বলি। সো স্পাইক আর এনাবেলার প্রিটি মাচ সেম। ওকে, আচ্ছা আমরা আমার বাকিগুলা যখন সামনের দিকে আগাই না? টেকনিক্যাল সাপোর্ট লাগে সেটাকে আমরা এনাবেলার বলছি আর কি। যদি কোনো টেকনিক্যাল সাপোর্ট লাগে কোনো স্টোরি বিল্ড করতে, আই সেটাকে গট ইট, আমরা আই গট enabler ইট। বলছি। মানে আপনার কাজের হ্যাঁ। সময়ে যদি কোনো ধরনের যদি কোনো এনিথিং, যেমন স্পাইকের কথা বললাম অথবা কোনো কনফিউশন, কোনো কিছু ক্লিয়ার হচ্ছে না, সেক্ষেত্রে ইউ মে নিড সাম এনাবলার, রাইট? হুম, না মানে ওটা তো কনফার্ম হতে হবে, এই জন্যই তো আমরা এনাবেলার ব্যাকলগে কিছু এনাবেলার রাখছি। এন্ড ওকে। স্পাইক স্পাইক হচ্ছে আমরা নতুন একটা জিনিস ইমপ্লিমেন্ট করব, ওটার জন্য তো আমাদের রিসার্চের দরকার। ওই রিসার্চ গুলো আমরা স্পাইক স্টোরির মধ্যে রাখি, যে এই এত 2-3 স্প্রিন্ট ধরে আমরা ধরেন কিভাবে আপনাকে বলি, লাইক লেটস সে আমাদের একটা স্পাইক হচ্ছে আম আমাদের এখানে এই এই প্রজেক্টে ইউএসপিটিওর প্রজেক্টে আমরা একটা সনা একটা একটা সাউন্ড ক্রিয়েট হয়, লাইক 508 কমপ্লায়েন্স বলে একটা জিনিস আছে, যারা ডিসেবল ওদের জন্য গভর্নমেন্ট একটা কমপ্লায়েন্স করে দিয়েছে যে আমরা তো দেখতে পাচ্ছি, পড়তে পাচ্ছি, সবকিছু করতে পারছি, কিন্তু 508 একটা কমপ্লায়েন্স থাকে যাতে করে যারা ডিসেবল পার্সন ওদেরকে যেন প্রত্যেকটা লাইন ওরা যেন রিড করতে পারে। সো এটা কোনটা কি এফেক্টিভ হবে আমার সিস্টেমে, সেটার জন্য আমি একটা স্পাইক স্টোরি ক্রিয়েট করে আমি ওটা নিয়ে রিসার্চ করলাম। এন্ড দেন সনাটা কয়বার সাউন্ডটা উঠছে, কয়বার সাউন্ড নামছে, এরকম কিছু জিনিস আমরা মানে রিসার্চ করার জন্য এরকম স্পাইক স্টোরি ক্রিয়েট করে রাখি। তারপর স্পেশালি রিসার্চের সব স্টোরিগুলো স্পাইক, আর টেকনিক্যাল স্টোরিগুলো হচ্ছে এনাবুলার। সো টু বি ও স্পেসিফিক, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। টেকনিক্যাল সাপোর্ট। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কিনা? আদারওয়াইজ উই আর মুভিং টু দ্য নেক্সট ইয়া স্লাইড। ফয়েজ ভাই ভাই, আমার জি রায়হান ভাই, আমি Excuse me. বলতেছিলাম এনাবলারটা কি ক্যাটালিস্ট বলতে পারি কিনা? এটা আমার মাথায় তো আসছিল যে ক্যান উই মেনশন এনাবেলার অ্যাজ এ ক্যাটালিস্ট, বাট এনাবেলার উনি যেটা বলছে, আমি যেটা ধরছি আর কি, ইফ আই এম নট রং, আমরা যখন এই জিনিসটা যেহেতু টেকনিক্যাল, যখন কোডিং করছি, কোডিং এর সময় আমরা আমাদের যে টেকনিক্যাল ডিফিকাল্টিস যদি আমরা ফেস করি অথবা করতে পারি, এরকম যদি সম্ভাবনা থাকে, তো সেগুলোকে ফিক্স করার জন্য দে আর ইউজিং দিস অ্যানাবেলার। তো হোয়াট আই এম থিঙ্কিং, আমি যেটা মনে হয়েছে, আমি যদি প্রেমাজিৎ আমাকে যদি, মানে ইটস অ্যাকচুয়ালি গিভিং সাম flexibility to the developer actually. ডেভেলপারদেরকে মোর রিসার্চ ওরিয়েন্টেড কিছু কাজ করার জন্য দে আর অ্যাকচুয়ালি ক্রিয়েটিং দিস টাইপ অফ এনাবলার। এবং তারা মনে করেন একটা কাজ করার সময়, যেমন আমরা যখন আপনারা যখন কনস্ট্রাকশনে কাজ করছেন, একটা স্পেসিফিক ডিজাইন করার জন্য আপনারা হয়তো এখানে রিসার্চ কিছু একটা করছেন যে কিভাবে করলে এই আর্চ ব্রিজ অথবা এই ব্রিজটা সুন্দর হবে। তো কোডিং এর সময় এই ধরনের যে ডিফিকাল্টিস গুলো তারা ফেস করছে, তো এটার মধ্যে তাদের সময় লাগবে কিছু, কারণ তাদের যেহেতু এখানে দে হ্যাভ স্প্রিন্ট, দে হ্যাভ কানবান, সো এখানে আবার তাদের ডেলিভারি লিমিট করা আছে। তো যেহেতু এখানে কিছু কমপ্লিসিটি আছে, তো এই কমপ্লিসিটি গুলাকে ফিক্স করার জন্য তাদের টেকনিক্যাল কিছু রিসার্চের দরকার হইতে পারে। এই জন্য দে আর অ্যাকচুয়ালি ক্রিয়েটিং দিস এনাবলার। So this enabler actually giving some space for delivering that user story. What I am thinking actually. Not only Others, research, Priya, not only, let me stop you there. Not only research, এটা হচ্ছে আপনার সাপোর্ট সিস্টেম। আপনি ধরেন আমি সাপোর্ট সিস্টেম কথাটা এরকম বলছি, লেটস সে আপনি আপনি ডটনেট ভার্সন আপগ্রেড করছেন, ডটনেট ভার্সন আপগ্রেড করার জন্য এটা হচ্ছে আপনার এনাবলার স্টোরি। আপনি কোনো কিছু, আপনি ডটনেটে কাজ করছেন, কিন্তু ডটনেট ভার্সন আপগ্রেড করার জন্য তো একটা স্টোরি ক্রিয়েট করতে হবে, কাজটা তো করতে হবে আপনাকে। সো দিস ইজ দ্য এনাবলার স্টোরি। oh, আচ্ছা আচ্ছা, So this is supporting your user story basically. So এইরকম স্টোরি গুলো আমরা সব কানবানে অ্যাকোমোডেট করি। সো এনাবলার অনেক কিছুই হতে পারে, তার মধ্যে সাপোর্ট সিস্টেম ক্রিয়েট করা একটা, এন্ড দেন টেকনিক্যাল রিসার্চ, অফকোর্স টেকনিক্যাল রিসার্চ আমরা স্পাইকেই কভার করে ফেলি, আমাদেরকে আলাদা করে ওটাকে এনাবলার বলি না আমরা। সো ওকে, এই হলো আচ্ছা, অবস্থা। আরেকজন যেন কি একটা প্রশ্ন করতে যাচ্ছিলেন, ওই মিস দ্যাট।
হ্যাঁ ভাইয়া, আমি যদি সুযোগ পাই ছোট্ট মানে Sure. আমার প্রশ্ন না, জানার আর কি। Mhm. জানার বিষয় ছিল যে আমরা শুরুটা করেছিলাম অ্যাজাইলটা ফুল অর্গানাইজেশনে আগে কমপ্লিট করতে হবে, দেন আমার এই সাইফে আমি কনভার্ট করতে পারবো, এটাই তো? রাইট, কারণ আপনি তো স্কেল করতে যাবেন এন্টারপ্রাইজ ওয়াইড। তাহলে আমার ছোট্ট একটা বিষয়, যে একটা অর্গানাইজেশনে তো অনেকগুলো ডেভেলপমেন্ট টিম কাজ করেন, সেক্ষেত্রে এটা কি একটু টাইম কনজিউমিং হবে কিনা? হয়তো শুরু করতে আমার একটা লম্বা সময় লেগে যাবে। আপনার এটা শুরু করার জন্য অনেক অনেক ওয়ে আছে। আপনাকে সেরকম এক্সপার্ট হায়ার করতে হবে যারা আপনাকে টিচ করবে, আপনাকে এই আমব্রেলা গুলো, লেটস সে আপনার তো আর্ট গুলো ক্রিয়েট করতে হবে। প্রথমে টিমগুলোকে আপনার অ্যাজাইলটা মেক শিওর করতে হবে দে আর ওয়ার্কিং ইন অ্যাজাইল। তারপর আপনাকে আর্ট ক্রিয়েট করতে হবে, দেন আপনি সলিউশন ট্রেন ক্রিয়েট করবেন, দেন আপনি একদম পোর্টফোলিও লেভেল থেকে পুরো সেফটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। অফকোর্স দিস ইজ নট ওভারনাইট প্রসেস, এটা টাইম কনজিউমিং একটা ব্যাপার। বাট যেভাবে আমি বলছি, আমি যদি টাইম কনজিউমিং বলি, it looks like I mean it sounds like it takes like year after year, but it's not as complicated as it is. আপনি যখন টিমে অলরেডি সেফটা প্র্যাকটিস করা শুরু করবেন ট্রেনের আর্টের মধ্যে, তখন এটা সলিউশন আর্ট ক্রিয়েট করার কোনো ব্যাপারই না। মানে আপনি তো অলরেডি প্র্যাকটিসটা করছেন, মেইনলি টিম লেভেলে শুরু করে দিয়েছেন। সো ইটস জাস্ট আপনি কিছু টিম আর্ট কম্পাইল করে একটা সলিউশন আর্ট ক্রিয়েট করছেন, সলিউশন আর্ট, এন্ড দেন পোর্টফোলিও লেভেল থেকে গেইন আপনি আপনার যে অন্য আরো ভ্যালু স্ট্রিম আছে সেগুলোর সাথে কোলাবোরেট করছেন। সো it takes time, but it's not that time consuming, I would say. ওকে, আর সাপ্লিমেন্টারি আরেকটা ইস্যু ছিল, মানে এই স্লাইড পর্যন্ত যে ডুয়াল প্র্যাকটিসের একটা অপশন আমাদের আসছে। ডুয়াল প্র্যাকটিসটার যদি আলাদা কোনো এক্সাম্পল দেওয়া যায়, এটা একটা ইস্যু। আর সেকেন্ড আরেকটা কোশ্চেন করে আমি, কোশ্চেন না। হ্যালো তুহিন ভাই, we are আপনি Yeah, we lost your audio. তুহিন ভাই, আপনার শেষের প্রশ্নটা বোঝা যায়নি। সরি, ডুয়ালেরটা বলছেন, তারপর আরেকটা প্রশ্ন ছিল সাপ্লিমেন্টারি। সাপ্লিমেন্টারি ছিল যে আমার টিম গুলাকে, অর্থাৎ আমরা ট্রেনের যে বগিগুলা অর্থাৎ অ্যাজাইলের যে পার্টগুলো, এই পার্টগুলোকে অ্যাকোমোডেট করার জন্য বা ওভারসি করার জন্য, মনিটরিং করার জন্য কোনো টিম লিডার, অ্যানাদার কোনো টিম লিডার প্রয়োজন হবে কিনা? Good question. আচ্ছা, আপনি স্লাইড do I need to open the slides? একটু ওই স্লাইডটাতে গেলে ভালো হয়। That is number 4 slide. Just সরি, আমি বেশি প্রশ্ন করে ফেললাম। No, it's completely fine. It's all right. Completely fine. হ্যাঁ, this one. So আপনি বলছেন যে আরেকটা লিডার লাগে কিনা। আপনি একটু ভাইয়া, যদি আপনি ডান দিকে আপনি দেখবেন রিলিজ ট্রেন ইঞ্জিনিয়ার আছে, দ্যাটস RTE। এটা হচ্ছে আপনার এসেনশিয়াল লেভেলে, দ্য RTE এসেনশিয়াল লেভেল, এসেনশিয়াল প্রোগ্রাম, এসেনশিয়াল, রাইট। আপনি যদি লেফটে আসেন, ঠিক উল্টা দিকে আসেন, সিস্টেম আর্কিটেক্ট, প্রোডাক্ট ম্যানেজমেন্ট এন্ড RTE। রিলিজ ট্রেন ইঞ্জিনিয়ার হলো স্ক্রাম মাস্টারদের বস, কারণ ওর আন্ডারে হচ্ছে অনেকগুলো স্ক্রাম টিম থাকে, এন্ড স্ক্রাম মাস্টাররা হচ্ছে they lead the process, agile process to the team, right? So এই স্ক্রাম মাস্টারদেরকে ম্যানেজ করার জন্য আমাদের রিলিজ ট্রেন ইঞ্জিনিয়ার থাকে। So I hope you got your answer. আর আগে একটা প্রশ্ন ছিল ডুয়াল। আমি বুঝতে পেরেছি যে অ্যানাদার লিডার দরকার। ডুয়াল প্র্যাকটিস যেটা, তার একটা ভালো আরেকটা এক্সাম্পল যদি দেওয়া যেত। Dual practice. Okay, so next slide. এটা না? Yes. So এটার example হচ্ছে, let's say okay, আমার আগের অর্গানাইজেশনটাতে let's say হেলথ রিলেটেড অনেক প্রজেক্ট ছিল। সো হেলথ রিলেটেড সবগুলো প্রজেক্ট নিয়ে ওরা আইটি হেলথ পোর্টফোলিও নামে একটা পোর্টফোলিও ক্রিয়েট করেছে। আইটি হেলথ পোর্টফোলিওর আন্ডারে ন্যাশনাল হেলথ ইনস্টিটিউটের প্রজেক্ট, FDA এর প্রজেক্ট,
আরেকটা ছিল বোধহয় ACF, লাইক অ্যাডমিনিস্ট্রেশন অফ চিলড্রেন অ্যান্ড হেলথ ফ্যামিলি অ্যাফেয়ার্স, এরকম ACF প্রবাবলি। সো এরকম সিমিলার প্রজেক্ট গুলো নিয়ে ওরা একটা IT হেলথ পোর্টফোলিও ক্রিয়েট করেছে। এখন যখন FT এর কোনো প্রজেক্ট এক্সপানশন হয় বা নতুন কোনো প্রজেক্ট আসে, হু টু রিচ আউট টু, সেটা আমাদের ক্লিয়ারলি ডিফাইন করা থাকে রোলস এন্ড রেসপন্সিবিলিটির মধ্যে। তো আমাদের হায়ারার্কি কে যে কাউকে নক করলে হবে না, আমাদেরকে ওই ক্লিয়ার একটা পিকচার থাকতে হবে যে এই প্রজেক্টের জন্য আমি কার কাছে যাব। অ্যান্ড অলসো আমার বিজনেস, আমার যে ফান্ডিং অ্যান্ড এভরিথিং, এগুলো সব তো আমার বিজনেস টেক কেয়ার করবে। সো এটা হচ্ছে একদম কোলাবোরেট করা আমার হায়ারার্কি, বিজনেস অ্যান্ড দেন আমার যে এন্টারপ্রাইজ সিস্টেমটা আছে, তিনটাকে কোলাবোরেট করেই আমরা একটা আলাদা অপারেটিং সিস্টেম ক্রিয়েট করছি। সো ট্রেডিশনাল ওয়েতে আমাদের হায়ারার্কি সিস্টেম কে নক করতে হয় একদম শুরু থেকে, যেভাবে মানে প্রসেস তো ইট ভ্যারিজ ফ্রম অর্গানাইজেশন টু অর্গানাইজেশন, কিভাবে আপনি একটা প্রজেক্ট আসলে অ্যাপ্রোচ করবেন, রাইট? সো এক্সকিউজ মি, সো এটা বলছে যে আপনি এটা না করে আপনার ওই যে অর্গানোগ্রাম, নতুন করে আপনি একটা অপারেটিং সিস্টেম ক্রিয়েট করছেন, ওখানে আপনার রোলস এন্ড রেসপন্সিবিলিটি গুলো এত ক্লিয়ারলি ডিফাইন করা থাকে যে FT এর যদি আরেকটা প্রজেক্ট আসে, আমি যে অ্যাপ্লিকেশনটা কাজ করছি সেটা ছিল PIPS অ্যাপ্লিকেশন, সো এটার এনহ্যান্সমেন্ট এবং ওদের যে রেগুলেটরি অ্যাফেয়ার্স এর অন্য কোনো প্রজেক্ট আসলে কাকে রিচ আউট করতে হবে, ওগুলো খুব ক্লিয়ারলি ডিফাইন করা ছিল। এই জন্য খুব কুইকলি আমরা মার্কেটের সাথে রেসপন্স করতে পারতাম। আমি জানি না আপনি আপনার উত্তর পেয়েছেন কিনা। ওকে, থ্যাংক ইউ আপু। আমরা পরেরটা শুনি, তারপরে আরো কিছু গ্যাদার করি। অফ কোর্স। থ্যাংক ইউ। মানে কোথায় যাব এখন? এখানে নাকি? নাম্বার 8, স্লাইড নাম্বার 8. ওকে, Yes, safe for নাম্বার teams. 8। So this is safe for teams essential level. এটা আমার most favorite level, এখানেই আমি কাজ করি। And আমাদের বাম দিকে যেগুলো বাম দিকে আপনারা যা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আমার সেফের 10টা প্রিন্সিপাল। 10টা প্রিন্সিপালের সবকিছু আমি টিমে অ্যাপ্লাই করি না, কারণ টেক এন ইকোনমিক ভিউ এটা আমার কাজ না, এটা পোর্টফোলিওর কাজ। অ্যাপ্লাই সিস্টেমস থিঙ্কিং সলিউশন লেভেলের কাজ। এজিউম ভেরিয়েবিলিটি, প্রিজার্ভ অপশনস, এগেইন সলিউশন লেভেল। সো আমি যেগুলো ফলো করে আমার টিমটা ক্রিয়েট করি সেগুলো হাইলাইটেড করা আছে ইয়েলো কালারে। সো built incrementally with fast integrated learning cycle, base milestones on objective evaluation of working systems, visualize and limit WIP, which is our work in progress limit, reduce batch sizes and manage queue lengths, apply cadence, synchronize with cross-domain planning, and the last one, organize around value. এই 5টা প্রিন্সিপাল কে ফলো করে আমরা আমাদের টিমগুলো ক্রিয়েট করি, টিমের কাজগুলো করে থাকি। সো ডান দিকে যদি আপনারা ডায়াগ্রামটা ফলো করেন, দেখেন যে ট্রেডিশনাল ওয়েতে কিভাবে একটা প্রজেক্ট হয়। বিশাল একটা গ্রুপ থাকে, অনেকগুলো রিকোয়ারমেন্ট নিয়ে কাজ করে, তারপরে হচ্ছে ওরা ইন্টিগ্রেট করে, ওরা একটা অ্যাজাম্পশনের ভিত্তিতে আমার মনে হয় কাজটা করতে থাকে, বিকজ ক্লিয়ার পিকচারটা কখনোই এতগুলো রিকোয়ারমেন্ট নিয়ে কাজ শুরু করলে করা পসিবল না। And ইন্টিগ্রেশনটা আর কি, লাস্টে যে ইন্টিগ্রেশনটা, ইটস নট পসিবল, মানে সাকসেসফুলি করাটা আমার মনে হয় পসিবল না। এন্ড দেন ইন দ্য শার্প কন্ট্রারি, আপনি যদি দেখেন যে আমরা অ্যাজাইলে কিভাবে কাজ করছি, আমাদের স্মল টিম থাকবে, এই স্মল টিমগুলো দে ওয়ার্ক টুগেদার অ্যাজ এ প্রোগ্রাম and working on small batches of requirements, খুব ছোট ছোট রিকোয়ারমেন্ট নিয়ে, মানে ছোট ছোট ব্যাচ বানিয়ে তারপর হচ্ছে রিকোয়ারমেন্ট গুলো ওরা ডেলিভার করছে, and delivering value in short time boxes with frequent integration and improvement cycles. 2 to 3 স্প্রিন্টে কাজ করে থাকি আমি, 2 স্প্রিন্টেও কাজ করেছি, 3 স্প্রিন্টেও কাজ করেছি। সো আপনি যখন ইউজুয়ালি যারা ওই যে একটা ভাইয়া বলছিলেন যে এটা কি টাইম কনজিউমিং প্রসেস না, টাইম কনজিউমিং প্রসেস না। এই কারণে লেটস সে আপনার টিম যখন অনেক এক্সপার্ট হয়ে যাবে, তখন আমরা স্প্রিন্ট মানে 2 উইকস স্প্রিন্টেও অনেক কিছু ডেলিভার করতে পারি, এবং অনেক সময় আমরা
এমনও দেখা যাচ্ছে যে আমাদেরকে স্ক্রামে যে টিমটা কাজ করতে করতে এত এক্সপার্টিজ ওরা অ্যাচিভ করেছে, এত এক্সপার্ট হয়ে গেছে, ওরা এখন জাস্ট ক্যানভান ফলো করে ডেলিভার করতে পারে। সো এটা আপনার ম্যাচুরিটি অফ টিম, এটার উপরেও অনেকখানি নির্ভর করে আপনি কোন মেথডটা অ্যাপ্লাই করবেন। ফার্স্ট ভাইয়া জিজ্ঞেস করছিল যে এটা কি আপনারা ডিসাইড করেন না লিডারশিপ থেকে আসে? এটা টিমের কম্পিটেন্সির উপরে ডিপেন্ড করেন, লিডারশিপ অফকোর্স এটা লিডারশিপ থেকেও আসবে। And delivering value in short time boxes with frequent integration and improvement cycles. So CI/CD pipeline আপনি কাজ করছেন, continuous integration and continuous development or deployment. And তারপর আমি নিচে একটা ডায়াগ্রাম দেখিয়েছি যেটা হচ্ছে সেফ থাকলে কি হবে, না থাকলে কি হবে। অ্যাসিনক্রোনাস এজাইল ডেভেলপমেন্ট হচ্ছে আপনার একটা লার্জ অর্গানাইজেশন, অনেকগুলো এজাইল টিম, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমার টিম ইটারেট করছে, রাইট? অ্যান্ড ইটারেট করতে করতে যখন ইন্টিগ্রেশনে যাচ্ছে, একটা টিম কিন্তু ডেলিভার করেছে, আরেকটা টিম ডেলিভার, আমার টিমগুলো তো ক্রস ফাংশনাল, একটার উপর একটার সাথে আরেকটা ইন্টারডিপেন্ডেন্সি আছে। সো যখন আমি ইন্টিগ্রেট করতে যাব তখন দেখতে পাচ্ছি যে আমি ইন্টিগ্রেট করতে পারছি না, আমি স্লিপ করে যাচ্ছি, বিকজ আমার আরেকটা টিম পিছিয়ে আছে, আমার আরেকটা টিম ডেলিভার করতে পারে নাই। সো আপনারা দেখেন যে সেকেন্ড টিমটা ডেলিভার করতে পারে নাই, কারণ এক একজনের ইটারেশন টাইমটা হচ্ছে এক এক রকম। সো এই কারণে সেফ বলছে এগুলোকে অ্যালাইন করতে হবে। সব টিম যদি একই টাইমে একটা পিআই মানে প্রোগ্রাম ইনক্রিমেন্টে ডেলিভার করে, তাহলে এই প্রবলেমটা হওয়ার কথা না। তখন প্রত্যেকের ইটারেশন এক হবে এবং ইন্টিগ্রেশনের সময় গিয়ে আমাকে সারপ্রাইজড হতে হবে না, রাইট? সো আমার সিস্টেম ডেমো আমি যখন দিচ্ছি, আমরা দেখাচ্ছি যে এখানে সিস্টেম ডেমোতে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এন্ড কন্টিনিউয়াস ডেলিভারি হচ্ছে। Alright, so this system is iterating. So এটা হচ্ছে aligned development এ আমার কাজগুলো হচ্ছে। And then moving on to the next slide. So এখানে আমি দেখিয়েছি যে এই টিমগুলোই আসলে আমার will power, like আমার agile release trainer. So এই যে stream aligned, আমি একটু আগে যেটা বলছিলাম, stream aligned team, একটা টিম আছে এনাবলিং করছে, একটা টিম আছে প্ল্যাটফর্ম টিম, একটা হচ্ছে কমপ্লিকেটেড সাবসিস্টেম। সো লেটস সে স্ট্রিম অ্যালাইন টিম গুলো আমাকে আমার ডেভেলপমেন্ট ভ্যালু তৈরি করছে, এনাবলিং টিমটা আমাকে ওই যে এনাবলার স্টোরি গুলো আমার সিস্টেম সাপোর্টটা দিচ্ছে, প্ল্যাটফর্ম ইটস আমাকে সাইবার সিকিউরিটির যে টিম হওয়া দরকার সেই সাপোর্টটা আমি এখান থেকে পাচ্ছি। কমপ্লিকেটেড সাবসিস্টেম আমার ছোট বড় অনেক রকমের সাবসিস্টেম এই ট্রেনটা ম্যানেজ করছে, সো এই টিমটা ম্যানেজ করছে। এই সমস্ত টিমগুলো নিয়ে একটা প্ল্যাটফর্ম, এবং এটাকেই আমরা বলছি অ্যাজাইল রিলিজ ট্রেন। এবং এগুলো কিন্তু আপনি যদি ডান দিকের ছবিটা দেখেন, এই টিমগুলো ক্রস ফাংশনাল এবং একটা সলিউশনই রেডি করছে। সলিউশন কিন্তু কমন, একটা সলিউশনের জন্য এই টিমগুলো কাজ করছে। এন্ড দেন নিচের ছবিটা দেখাচ্ছে ওই যে আপনি বলছিলেন যে ডুয়াল অপারেটিং সিস্টেমটা একটা এক্সাম্পল দিতে। সো দেখেন এই টিমটা কিরকম সেলফ সাফিসিয়েন্ট, এদের বিজনেস, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, হার্ডওয়্যার, সফটওয়্যার, কোয়ালিটি টেস্টিং, কমপ্লায়েন্স, অপারেশন, সিকিউরিটি, সবগুলো ক্যাপাবিলিটিস আছে। এদের কারো জন্য কখনোই বসে থাকতে হয় না, লাইক কখন আরেকজন আমাকে সাপোর্ট করবে তখন আমি রেডি হব, অর ইটস লাইক ডিপার্টমেন্টের জন্য আমাকে কখনো ওয়েট করতে হবে না, ওকে আমার এটা প্রুভ না হলে আমি এটা রিলিজ করতে পারবো না, এটা ডেলিভারি দিতে পারবো না। I don't have to wait that long. Actually, I don't have time to wait that long, right? So, or based on the organization, একটা জিনিস বলে রাখি, based on the organization অনেক সময় অন্য আর্টের উপরেও ডিপেন্ডেন্সি থাকে, কারণ অনেক সময় অর্গানাইজেশন চায় যখন অনেক বেশি কমপ্লিকেটেড সিস্টেম হয়, লেটস সে আমার যে আগের অ্যাজাইল কোচ ও এখন রেথিয়নের সাথে কাজ করছে। রেথিয়ন হচ্ছে ইউএস আর্ম ফোর্সের জন্য মিসাইল ক্রিয়েট করে, মিসাইল বানায়।
মিসাইল পেপার সরি মিসাইল বানায় সো ওরা যেটা করে ওদের আর্ট সবসময় আরেকটা আর্টের উপর ডিপেন্ডেন্ট থাকে বিকজ ওদের সিস্টেমটা এত কমপ্লিকেটেড ওদের বেসড অন দেয়ার অর্গানাইজেশন সিস্টেম ওরা আর্ট গুলো বানায় হচ্ছে লেটস সে সিস্টেম সাপোর্টের জন্য একটা টোটাল আর্ট সাইবার সিকিউরিটির জন্য একটা টোটাল আর্ট এইভাবে ওরা আর্ট গুলো বানায় সো কিছু কিছু অর্গানাইজেশন এটা ফলো করে বাট দিজ আর দ্য কমন প্র্যাকটিস দিজ আর দ্য স্ট্যান্ডার্ড প্র্যাকটিস এটাই হওয়া উচিত দিজ আর দ্য আইডিয়াল প্র্যাকটিস আচ্ছা সো আর্ট গুলোকে সেলফ সাফিসিয়েন্ট হতে হবে এবং কখনো অন্যের ইটস লাইক ওই যে বললাম ডিপার্টমেন্ট গুলোর জন্য হায়ারার্কির জন্য ওয়েট করা যাবে না and then moving on to the next slide please excuse me so next slide ta hocche agile teams rise together yes they rise together and they fail together so একটা টিম যখন স্লিপ করবে তখন এটা অন্য টিমকেও এফেক্ট করবে বিকজ দে আর ক্রস ফাংশনাল রাইট সো দে প্ল্যান টুগেদার ওরা প্ল্যান করছে হচ্ছে পিআই প্রোগ্রাম ইনক্রিমেন্ট প্ল্যানিং পিআই প্ল্যানিং বলি আমরা and then demo together কি করলো না করলো সেটা ক্লায়েন্টকে ডেমো করবে একসাথে and then iterate together integrate together deploy together release independently but learn together okay so ডান দিকে এটাকে আমি আরেকটু এলাবোরেট করেছি a self-organizing self-managing art comprised of agile teams operate on common principles so principle গুলো কি কি এটা রাইট সাইডে এক্সপ্লেইন করা আছে আর এই ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন each art is a visual organization of 5 to 12 teams typically 50 to 125 people that plan commit develop and deploy together so এটা বলে যে 50 to 125 people ওই যে বড় বড় অর্গানাইজেশন লাইক রেথিয়ন ক্যাপিটাল ওয়ান হ্যাঁ ওদের আসলেই এরকম লোকজন থাকে কিন্তু কম্পারেটিভলি ছোট অর্গানাইজেশন গুলোতে আসলে এত একটা আর্টে এতগুলা টিম থাকে না and আরেকটু it's like 50 to 125 people so এর মধ্যেই it's big range right like এটার মধ্যেই আপনাকে ফিট করতে হবে but not more than 125 then you have to introduce another art okay and next slide please so agile roles and responsibility এটা within the team so agile team হচ্ছে আপনার ডেভেলপার্স কিউএ এদেরকে নিয়ে and then scrum master থাকে and then product owner থাকে business analyst product owner এর সাথে কাজ করে they support in the user story creation and then product backlog and stuff so প্রত্যেকের responsibilities গুলো এখানে ডিফাইন করা আছে agile team স্টোরি গুলো ক্রিয়েট করে রিফাইন করে acceptance criteria একসাথে together agile team কিন্তু সবাই মিলে ডেভেলপার্স কিউএ প্রোডাক্ট ওনার স্ক্রাম মাস্টার এভরিওয়ান সো ডেভ টিম যখন বলবো তখন জাস্ট ডেভেলপার্স এন্ড কিউএ সো ডিফাইন বিল্ড টেস্ট এন্ড ডেলিভার স্টোরিজ develop and commit to team PI objectives and iteration plans 5 to 11 members so that's the standard team format অনেক সময় 12 members এর টিমও আমাকে আমি এক্সপেরিয়েন্স করেছি আমার ছিল 12 members এর team and then scrum master process own করে agile process টা own করে scrum master so একটা বড় রেসপন্সিবিলিটি হচ্ছে রিমুভ ইম্পেডিমেন্টস লাইক একটা ধরেন একটা ইম্পেডিমেন্টস অনেক রকমের হতে পারে লেটস সে আপনার কোনো একটা কাজ আরেকটা কাজের জন্য ব্লকার তৈরি করছে বা কোনো একটা লেটস আমি একটা এক্সাম্পল দিই আমার রিসেন্ট একটা রিলিজের আগে বিগ রিলিজের আগে আমাদের রিগ্রেশন টেস্টিং এর জন্য টাইম খুব কম ছিল এন্ড দেন কিন্তু আমাদের একই সাথে অটোমেশন করতে হচ্ছে সো আমাকে প্রায়োরিটাইজ করার জন্য আই হ্যাড টু রিচ আউট টু মাই কিউএ লিড সো এই ইম্পেডিমেন্টসটাকে সরানোর জন্য আমাদেরকে আমি বলেছি যে একটা লিস্ট প্রায়োরিটি লিস্ট রেডি করে আনতে এবং আমাদের প্রায়োরিটি তো রিগ্রেশন টেস্টও বিফোর বিগ রিলিজ সো অটোমেশনটাকে লেস প্রায়োরিটি দিয়ে জাস্ট ফিউ অটোমেশন করে তারপর যেন আমার কাছে এনাফ টাইম থাকে ফর দি রিগ্রেশন টেস্টিং এইভাবে আমরা
ধরেন ইম্পেডিমেন্টস গুলো রিমুভ করি সিচুয়েশন বুঝে। এটা একটা সিচুয়েশনের আমি এক্সাম্পল দিলাম, এরকম অনেক রকমের সিচুয়েশন হতে পারে। একটা টিমের সাথে আরেকটা টিমের ডিপেন্ডেন্সি থাকতে পারে। একটা টিম অলরেডি স্টোরি ডেভেলপ করে ফেলেছে, কিন্তু যেহেতু আমার অন্য টিমের সাথে ডিপেন্ডেন্সি আছে সেজন্য টেস্টিং এ যেতে পারছে না। সো ওইটাও আমার একটা ইম্পেডিমেন্ট, আমাকে আরেকটা টিমের সাথে কমিউনিকেট করতে হবে, তাকে প্রায়োরিটি চেঞ্জ করে ওই কাজটা আগে করতে হবে। সো এই ধরনের ইম্পেডিমেন্টস অলওয়েজ থাকে, এগুলো কমন ইম্পেডিমেন্টস। এন্ড দেন তারপর তো অনেকের যেটা আরেকটা কমন সেটা হচ্ছে অ্যাভেলেবল থাকে না অনেক সময়, যে হচ্ছে বিকজ সবাই তো সবকিছুতে এক্সপার্ট থাকে না। অনেক সময় দেখা যাবে যে একটা স্পেসিফিক কাজের জন্য যাকে আমার দরকার ঠিক ওই মুহূর্তেই সে নাই। তো এই ধরনের ইম্পেডিমেন্টস গুলো ক্রিয়েট হয়, তখন আমার শেয়ার্ড রিসোর্স কে আছে তাকে আমার রিচ আউট করতে হয়। সো এইরকম ইম্পেডিমেন্টস গুলো অ্যাড্রেস করা এবং রিমুভ করা হচ্ছে স্ক্রাম মাস্টারের আনাদার কাজ। তারপর হচ্ছে স্ক্রাম অফ স্ক্রাম মিটিং অ্যাটেন্ড করা। স্ক্রাম অফ স্ক্রাম মিটিং থ্রু আউট দি প্রোগ্রাম ইনক্রিমেন্ট হয় এবং পিআই প্ল্যানিং এর দিনও হয়। এন্ড দেন প্রোডাক্ট ওনার দে আর টোটালি রেসপন্সিবল ফর দি প্রোডাক্ট ব্যাকলগ and product management টিমের সাথে তারা কোলাবোরেটিভ কাজ করে। মুভ অন টু দি নেক্সট স্লাইড। সো এই হলো আমাদের আর্ট ইভেন্টস। আমি দুটো লুপ ক্রিয়েট করেছি, একটা টু লাইট অরেঞ্জ লুপ, এটার ভেতরে দেখতে পাচ্ছেন যে ডেইলি স্ট্যান্ড আপ হবে এভরিডে। যখন ইটারেশনটা আমি এক্সিকিউট করব তখন ইটারেশন রিভিউ হবে, ব্যাকলগ রিফাইনমেন্ট, ইটারেশন রেট্রো, ইটারেশন প্ল্যানিং। অ্যান্ড আর্ট ইভেন্টস গুলো হচ্ছে আপনার পিআই প্ল্যানিং থেকে শুরু হয়, 2 days পিআই প্ল্যানিং হয়, এন্ড দেন স্ক্রাম অফ স্ক্রামস হয়, এটা স্ক্রাম মাস্টারদের একটা ডেইলি স্ট্যান্ড আপ বলতে পারেন। দেন হচ্ছে পিও সিঙ্ক, এটা প্রোডাক্ট ওনারদের সিঙ্ক আপ। So it's like scrum of scrums, like আপনি এটা ডেইলিও করতে পারেন, depending on the maturity level of your team or type of your work, you can do 1 day often as well. So এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে আপনার অর্গানাইজেশন কিভাবে এটা স্কেজুয়াল করতে চায় and type of your work. And then system demo. At the end of your program increment, you will go for this system demo to the client, integrate their feedback, and then take that improvement stuff or improvement story into your next PI. So next PI শুরু করার আগে যে লাস্ট আপনার একটা প্রোগ্রাম ইনক্রিমেন্ট যদি 3 months এর একটা প্রোগ্রাম ইনক্রিমেন্ট হয়, তাহলে আপনি ওখানে 4টা ইটারেশন ফিট করতে পারেন, 3 weeks লং ইটারেশন, রাইট? সো লাস্ট ইটারেশন আপনি রাখবেন হচ্ছে নেক্সট পিআই এর জন্য প্রিপেয়ার হওয়ার জন্য। বিকজ আপনার যে পিআই প্ল্যানিং এর যে কাজগুলো 2 days এর মধ্যে, লেটস সে আপনি 3টা ফিচার নিয়ে কাজ করছেন, 3টা ফিচারের যদি আপনার 8টা করেও স্টোরি থাকে, এই স্টোরিগুলোর অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া রেডি করা, and then story গুলো পয়েন্ট করা, it's not possible in 2 days PI planning. So আপনি এটা আগে থেকে একটু প্রিপেয়ার হয়ে এই যে আইপি ইটারেশন, এটাকে আমরা বলছি আইপি ইটারেশন, এখানে আপনি প্রিপেয়ার হয়ে দেন আপনি পিআই প্ল্যানিং এ গেলেন। সো লাস্ট 2 days এ হচ্ছে আপনার পিআই প্ল্যানিং। এই ডায়াগ্রামটাতে, ডান দিকের ডায়াগ্রামটাতে আপনার এই ইভেন্ট গুলো সব টাইম বক্স ইভেন্ট, মানে আপনার ডিউরেশনটা এখানে দেওয়া আছে এবং কি কি ভ্যালু আসলে ক্রিয়েট করে, লাইক এখান থেকে আপনি কি আসলে আউটকামটা এক্সপেক্ট করতে পারেন সেটা দেওয়া আছে। এন্ড দেন সেকেন্ড, নেক্সট ওয়ান, নেক্সট স্লাইড ভাইয়া। সো নেক্সট স্লাইডে আপনি দেখবেন যে পিআই প্ল্যানিং এ আমরা আসলে কি করি। পিআই প্ল্যানিং এটা 2 days একটা পিআই প্ল্যানিং ইভেন্ট হয়, ডিপেন্ডিং অন দ্য অর্গানাইজেশন। এগেইন আমি একটা ইন্টারভিউতে পেয়েছি ওদের অর্গানাইজেশন 45 minutes এ পিআই প্ল্যানিং করে। It's absurd because you are planning for so many teams and it's like for 3 months, right? So quarterly আপনি একটা প্ল্যান করছেন, 45 minutes it's impossible যদি আপনার টিম দ্যাট ম্যাচিউরড না হয়, বাট আই ডাউট লাইক ওরা কারেক্টলি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারছে কিনা। ওকে, সো এই পিআই প্ল্যানিং এর খুব 2 days ইভেন্টের
অনেকগুলো জিনিস ফলো করতে হয়, সেটা হচ্ছে অনেকগুলো টিমকেই তো একসাথে কাজ করতে হবে। সো same plan and arts next increment of work, limit work in progress, summarize newsworthy value for feedback, ensure consistent art-wide retrospectives. এই জিনিসগুলো মেক শিওর করতে হবে। এবং ইনপুট হচ্ছে আপনার ভিশন। ওই যে বললাম টপ 10 ফিচার্স, এই ধরেন আমার টিম 3টা ফিচার নিয়ে কাজ করে, বাট আমার প্রোগ্রাম ব্যাকলগ বলছে যে আমরা টপ 10 ফিচার নিয়ে কাজ করব। এন্ড দেন পিআই প্ল্যানিংটা হয়, এটা হচ্ছে আমার পিআই প্ল্যানিং এর আউটপুট। আউটপুটে আমরা কি করি, পিআই প্ল্যানিং শেষ হওয়ার পরে প্রত্যেকটা টিম তাদের ওই যে 3 মাস কি কাজ করবে সেটার অবজেক্টিভ পেয়ে যায়। তো অবজেক্টিভটা ডিটারমিন হয়। তো ওই অবজেক্টিভ মানেই হচ্ছে আমার কি কি ফিচার, আমি কোন কোন স্টোরি ডেভেলপ করব 3 মাসে। সো ইউজুয়াল স্ক্রাম আর সেফ স্ক্রাম দুটার মধ্যে এটা একটা বেসিক ডিফারেন্স। আপনি পিআই প্ল্যানিং এর মধ্যে আপনার 3 মাসের কাজ প্ল্যান করছেন সেফে, আর ইউজুয়াল স্ক্রামে আপনি প্ল্যান করছেন 2 উইকস অনলি। 2 উইক ডিপেন্ডিং অন ইউর স্প্রিন্ট অফ কোর্স। লাইক যদি আপনার 2 উইকস স্প্রিন্ট হয়ে থাকে তাহলে 2 উইকস এর, আর 3 উইকস স্প্রিন্ট হলে 3 উইকস এর। এন্ড দেন আপনারা দেখছেন যে টিম এন্ড প্রোগ্রাম পিআই অবজেক্টিভস এন্ড প্রোগ্রাম বোর্ড একদম শেষে আমাদের পিআই প্ল্যানিং সেশন শেষ হয়ে যাওয়ার পরে বোর্ডটা দেখতে এরকম হয়। লাইক এক একটা টিম কার সাথে কার ডিপেন্ডেন্সি আছে এগুলো সব ম্যাপ করা হয়। আপনারা দেখবেন যে থ্রেড, স্টিকি নোট এরকম করে করে ফিচার গুলো ম্যাপ করা আছে, যে এর কাজ শেষ না হলে ও শুরু করতে পারবে না, এটা সাকসেসর, এটা প্রেডিসেসর, এরকম করে ম্যাপিংটা করা হয়। Can we move on to the next slide, Bhaiya? And এই যে পিআই প্ল্যানিং প্রিপারেশন আমি আবার এটা রেখেছি বিকজ পিআই প্ল্যানিং প্রিপারেশনটা খুবই ইম্পর্টেন্ট। পিআই প্ল্যানিং প্রিপারেশন ঠিক মতো না হলে আপনি পিআই প্ল্যানিংটা করতে পারবেন না। সো ক্যালেন্ডার লুকস লাইক দিস, লাইক লাস্ট ইটারেশন। এটা আপনার লাস্ট ইটারেশনের আপনি দেখছেন যে পিআই প্ল্যানিং রেডিনেস এর জন্য আমরা পুরো একটা সপ্তাহ ব্লক করে রেখেছি, এন্ড পরের সপ্তাহ এই ক্যালেন্ডারটা আসলে 2 উইকস ইটারেশন যেখানে সেটার একটা ক্যালেন্ডার, এবং লাস্টের উইকটাতে এই যে পিআই প্ল্যানিং ডে 1, পিআই প্ল্যানিং ডে 2, এন্ড দেন তার আগে ইন্সপেক্ট এন্ড অ্যাডাপ্ট ইভেন্ট। এখানে হচ্ছে আমাদের ইমপ্রুভমেন্ট স্টোরি, আমরা কি করলাম, সিস্টেম ডেমো দিচ্ছি, কোথায় আমাদের ইনোভেশন দরকার, কোথায় আমাদের কি দরকার, এগুলো ইন্সপেক্ট এন্ড অ্যাডাপ্টে। বাট পিআই প্ল্যানিং রেডিনেস আমরা কি করছি, ওই যে প্রোগ্রাম লেভেল থেকে আমরা ফিচার পাচ্ছি, ফিচার গুলোকে ইউজার স্টোরিতে ব্রেকডাউন করছি, ইউজার স্টোরি গুলোর সাথে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া অ্যাড করছি, স্টোরি পয়েন্ট অ্যাড করছি, আপনার রিস্ক গুলো যে ধরনের রিস্ক গুলো হতে পারে রিস্ক গুলো অ্যাজিউম করছি, and then dependency list create করছে। and then PI প্ল্যানিং শেষে আমাদের ইটারেশনে আমরা এগুলো প্রথমে তো আমাদের টেন্টেটিভ থাকবে যে এই ইটারেশনে আমরা এটা করব, নেক্সট ইটারেশনে এটা করব, কিন্তু পিআই প্ল্যানিং শেষে এগুলো সব ডিটারমিন হয়ে যায় আমরা কোন ইটারেশনে কোন ফিচার নিয়ে কোন ইউজার স্টোরি নিয়ে কাজ করব। এন্ড পিআই প্ল্যানিং থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার এগেইন পিআই প্ল্যানিং অবজেক্টিভ, PI objective, program increment objective, and then risks. Yeah, next slide, next diagram. Yes, this one. And then our risk key, and then also our dependency key. So PI objective, risks, and dependency এগুলো determine হচ্ছে আমার PI planning session এ। এগুলো এখনো পর্যন্ত tentative since it's PI planning prep, but এগুলো আমার next PI planning event এ এগুলো determine হয়ে যাবে। এগুলো আপাতত এখনো tentative. Can we move on to the next slide, Bhaiya? So this is the PI planning session. বড় organization গুলো বড় হোটেল লাইক লাস ভেগাস এ, নিউ ইয়র্কে হোটেল পুরা হোটেল বুক করে, বিকজ ওখানে দারওয়ান থেকে শুরু করে একদম টপ লেভেলের যারা আছে ওদেরকে এই 2 days ইভেন্টে 48 আওয়ার্স থাকতে হবে। এন্ড দেন এই ইভেন্টে আসলে কি হয় সেটা আমি বলি একটু। শুরুর দিকে হচ্ছে লিডারশিপের সব প্রথম বিজনেস কনটেক্সট একটু বোরিং কথাবার্তা, তারপর হচ্ছে ভিশন নিয়ে প্রোডাক্ট মানে কি
করতে চাচ্ছে তারা এই পিআই তে, সেটা নিয়ে কথা বলে, আর্কিটেকচারাল ভিশন নিয়ে কথা বলে, এর পরের পিআই তে কি আসছে সেটা একটু টাচ আপ দেওয়া, এন্ড দেন প্ল্যানিং, কনটেক্সট এন্ড লাঞ্চ, একটা ভালো লাঞ্চ হয়। তারপর আমরা টিম ব্রেকআউট সেশনে যাই। ফার্স্ট ডে টিম ব্রেকআউট সেশনে গিয়ে আমরা ওই যে সব ইউজার প্রিপারেশনের পার্ট অফ আওয়ার প্রিপারেশন যে আমরা ইউজার স্টোরিগুলো ইটারেশনে ঢুকালাম, সেগুলো আমরা একটু রিভিউ করি, দেখি, তারপরে কোথাও যদি অ্যাডজাস্ট করতে হয় করি। তারপর টিম ডিপেন্ডেন্সি, এই দিনেই আসলে আমার অন্য টিমের সাথে দেখা হচ্ছে, সো আমি অন্য টিমকে বলি যে তোমার টিমের সাথে আমার তো ডিপেন্ডেন্সি আছে, সো তোমার যদি এটা প্রায়োরিটি নাম্বার 10 হয়ে থাকে এটাকে 2 করো, বিকজ আমার এটা প্রায়োরিটি নাম্বার 1, তুমি কাজ শেষ করতে না পারলে আমার টেস্টিং হবে না। সো এইভাবে আমরা কমিউনিকেশন গুলো সব এই টিম ব্রেকআউট সেশনে করি। এন্ড দেন আমার রিস্ক তো আছেই, রিস্ক লিস্ট আমরা করছি, দেন আমরা এই প্ল্যানটা রিভিউ করি। সো রিস্ক, ডিপেন্ডেন্সি, আমার ইউজার স্টোরিও রেডি হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে পিআই অবজেক্টিভ, একটা ড্রাফট প্ল্যান তৈরি করি। তারপর আমার ম্যানেজমেন্ট আসছে, ম্যানেজমেন্ট দেখে বলে খুব ভালো হলো, এই জায়গায় অ্যাডজাস্ট করতে হবে, এটা হয় নাই, এইরকম ফিডব্যাক দিয়ে যায়। তো আমরা প্রথম দিন যতটা পারি ততটা অ্যাডজাস্ট করার চেষ্টা করি, এন্ড দেন ডে 2 তে গিয়ে যখন আমাদের দিন শুরু হয়, তখন আমরা আবার আমাদের ম্যানেজমেন্ট আমাদেরকে রিস্কোপ করতে হলে, প্রায়োরিটি ঠিকঠাক করতে হলে এগুলো সম্পর্কে একটু টাচ আপ দেন। তারপর হচ্ছে আমাদের আবার টিম ব্রেকআউট সেশন হয়, তখন আমাদের ওই যে যেসব কাজ আমরা প্রথম দিন শেষ করতে পারি নাই সেই কাজগুলো শেষ করি। সব যখন শেষ হয়ে যায় দেন আমাদের ফাইনাল প্ল্যান রিভিউ হয়। রিভিউ হওয়ার পরে তারপর আমাদের প্রোগ্রাম রিস্ক, আমাদের সবকিছু যদি ঠিকঠাক থাকে, রিস্ক গুলো সব দেখা হয়, ডিপেন্ডেন্সি দেখা হয়, পিআই কনফিডেন্স ভোট নেওয়া হয়। এরপরে পিআই কনফিডেন্স ভোটে সব ডিটারমিন করা হয়, যে সবাই যদি ইয়েস বলে দেন ইটস ডিটারমিন যে আমাদের এটাই পিআই অবজেক্টিভ, এটাই আমাদের রিস্ক, এটাই আমাদের ডিপেন্ডেন্সি। তারপর আমরা আমাদের ইউজুয়াল ইটারেশন শুরু করি, এবং ইউজুয়াল ইটারেশনে যেটা হয় আমরা এরপরের স্লাইডে সেটা দেখবো। প্ল্যানিং, হ্যাঁ এরপরের স্লাইডে যাই ভাইয়া, এরপরের স্লাইডে। আচ্ছা, এরপরের স্লাইডেও আমি একটু পিআইটা রেখেছি, বিকজ এখানে কমিট হচ্ছে, এই যে সবাই ভোট দিচ্ছে, যখন হাই কনফিডেন্স এন্ড ভেরি হাই কনফিডেন্স থাকে তখন আসলে এই পিআই যে অবজেক্টিভ সেটা ডিটারমিন্ড হয়ে যায়, তার মানে এই পিআইটা সবাই কমিট করেছে। এন্ড এগেইন প্রোগ্রাম বোর্ডটা এখানে একটু ভালো বোঝা যাচ্ছে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে ইটারেশন 1 2 3 4 কিভাবে আমরা এগুলোকে সাজিয়েছি, এবং এই যে ইউনিকর্ন, ডলফিন, বেয়ার্স, ইগলস, এই বাম দিকে একদম শুরুতে সব টিমগুলো দেওয়া আছে। একটা মাইলস্টোন দেখতে পাচ্ছেন একদম উপরে ইয়েলো কালার, দ্যাট মিনস এটা আমার একটা বিগ রিলিজ। সো এখানে এসে দেখেন আপনি এই ম্যাপটা দেখলেই বুঝতে পারবেন যে এতটুকু পর্যন্ত রিলিজে, এখানে তো অবশ্যই আমার রিলিজের একটা প্ল্যান থাকবে, কি কি রিলিজ করব, ওইটা করার জন্য আমার কোন কোন টিমের কাজ করতে হবে, কোন কোন টিম কার উপর ডিপেন্ডেন্ট, সব এখানে ম্যাপিং করা। সো ইটস লাইক অল ভিজুয়াল, ইউ ক্যান সি এভরিথিং। সো এটাই হচ্ছে সেফার বিউটি। এন্ড can we move on to the next slide, Paya? ওকে, সো এগেইন আর্ট সিঙ্কে কি হয়, স্ক্রাম অফ স্ক্রাম, পিও সিঙ্ক, এটা আমি জাস্ট মেনশন করেছি বিকজ অনেক সময় হয় না যে এরকম আর্ট সিঙ্ক একটা আলাদা ইভেন্ট, তখন আপনারা হয়তো কনফিউজ হয়ে যাবেন, আপনি তো এসওএস বলেছেন, পিও সিঙ্ক বলেছেন, আর্ট সিঙ্ক কি? সো আর্ট সিঙ্ক হচ্ছে দুইটা কম্বিনেশন, সো এটাকে কোঅর্ডিনেট করছে আর্ট সিঙ্কটা, সেটাই হচ্ছে আর্ট সিঙ্ক। And then moving on to the next slide. এরপরে আমরা ইন্সপেক্ট, ওই যে শেষে একটা ইভেন্ট আছে লাস্ট ইটারেশনে, আমি বলছি যেটাকে আইপি ইটারেশন, এই ইটারেশনটাতে আমরা ইন্সপেক্ট এন্ড অ্যাডাপ্ট ইভেন্টে কি কি করি, আমরা পিআই সিস্টেম ডেমো দেই, পুরো প্রোগ্রাম ইনক্রিমেন্টে কি করলাম সেটা ডেমো, কোয়ান্টিটেটিভ এন্ড কোয়ালিটেটিভ একটা মেজারমেন্ট হয়, এন্ড দেন প্রবলেম সলভিং ওয়ার্কশপ হয়। যদি কোথাও অনেক বড় বটলনেক থাকে তো ওটাকে কিভাবে আমরা সলভ করব সেটার জন্য একটা ওয়ার্কশপ হয়। সো এই সবগুলোই হয় লাস্ট ইটারেশনে। লাস্ট ইটারেশনে আমরা
এখান থেকে ইমপ্রুভমেন্ট স্টোরি নিয়ে পরের ইটারেশনে ফিট করি সো দ্যাট আমার পরের ইটারেশনে ওই ভুলগুলো আর রিপিট না হয়। And then can we move on to the next one? Next slide. And here is my usual scrum or iteration যখন আমরা এই ইটারেশনটা এক্সিকিউট করছি। ডেইলি স্ট্যান্ড আপ, ইটারেশন রিভিউ, ইটারেশন রেট্রো, এন্ড শুরুটা অবশ্যই ইটারেশন প্ল্যানিং দিয়ে হচ্ছে। এন্ড আমার তো ব্যাকলগ গ্রুমিং আছে ইটারেশন প্ল্যানিং এর আগে। এন্ড দেন এটা হচ্ছে অ্যাজাইল স্ক্রাম টিম, অ্যাজাইল ক্যানভান টিম হচ্ছে অন মাই রাইট সাইড। সো এখানে ক্যানভানে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে ওয়ার্ক ইন প্রগ্রেস লিমিট। আমরা স্ক্রামে যেটা করি সেটা হচ্ছে আমাদের ফোকাসটা থাকে স্টার্ট, কোথায় আমরা স্টার্ট করছি, কয়টা স্টোরি নিচ্ছি। কিন্তু এখানে অ্যাজাইল ক্যানভানে আমার ফোকাসটা থাকবে আমি কয়টা স্টোরি শেষ করছি, কয়টা আইটেম আসলে শেষ করছি। সো আমার সবসময় লেটস সে আমরা একটা লিমিট, আপনি একটা কাজ শেষ করার আগে আরেকটা কাজ ওপেন করতে পারবেন না। লেটস সে আপনার 3 ইজ ইয়োর লিমিট। সো if 3 is your WIP limit, তাহলে আপনি 3টা কাজ বিল্ড না করা পর্যন্ত, সরি 3টা বিল্ড থেকে ইন্টিগ্রেট এন্ড টেস্টে মুভ না করা পর্যন্ত আপনি এখানে আরেকটা কাজ ওপেন করতে পারবেন না। সো অ্যাজাইল, এটাই হচ্ছে অ্যাজাইল ক্যানভান টিম। সো আর এক্সপি এখানে নাই, বাট এক্সপি হচ্ছে আপনার বিহেভিয়ার ড্রিভেন এন্ড টেস্ট ড্রিভেন এনভায়রনমেন্টে কাজ করা। সো আপনি কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এন্ড কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট করে আপনি ইদার আপনার বিল্ট-ইন আপনার যে টিম সেটাকে কোয়ালিটি বিল্ট-ইন কোয়ালিটি বেস করতে পারেন, সেটাকে আমরা বলছি টেস্ট ড্রিভেন, অথবা বিহেভিয়ার দেখতে পারেন যে কিভাবে আপনার স্টোরি গুলো আসছে, কিভাবে আপনি আপনার সিস্টেমটা বিহেভ করছে, সেটা হচ্ছে বিহেভিয়ার ড্রিভেন। সো that's all I believe, and then let's see if you have any questions. Any questions, anyone? I know it's boring, tiring, but I don't know, like আপনাদের কতটুকু হেল্প হবে। অনেক সব পার্টিসিপেন্ট বসে আছে, সো ইট ওয়াজ নট বোরিং অ্যাকচুয়ালি। অনেক কনসেপ্ট, অনেক কিছু ক্লিয়ার হচ্ছে আর কি, আলহামদুলিল্লাহ। এক্স্যাক্টলি। আমি আসলে শুনতেছিলাম খুব ভালোভাবে, যদি আমাকে সুযোগ দেন আমি জাস্ট ছোট্ট একটা জানার জায়গা আছে। জানার জায়গাটা হলো যে আমরা সেফে পিআই ইমপ্লিমেন্ট প্ল্যানিংটা খুব বেশি গুরুত্ব দিয়েছি। আর আরেকটা বিষয় হলো যে আমরা সেফে ইউজার স্টোরিটা আসলে কোন স্টেজে আইডেন্টিফাই করতেছি এবং সেটাকে আমরা কিভাবে কাজে লাগাচ্ছি, এটা যদি আমাকে একটু জাস্ট ক্লিয়ার করতেন। ইউজার স্টোরি কোন স্টেজে বলতে মানে আপনি ইউজার স্টোরিটা কখন রেডি করছেন? কখন রেডি করছি এবং কিভাবে ইউজ করছি আমরা সেটাকে। আচ্ছা, ইউজার স্টোরি রেডি ইউজার স্টোরি আমরা তো আগে ইউজার স্টোরি আপনি যখন পিআই প্ল্যানিং এর ক্ষেত্রে আমরা ওইটাকে কিভাবে কাজে লাগাচ্ছি, এটা মূলত আমার জানার ইচ্ছা। আচ্ছা, তো ইউজার স্টোরিটা আপনি ওই যে আপনাকে বলছিলাম যে আমাদের পোর্টফোলিও লেভেল থেকে আমাদের প্রোগ্রাম লেভেল থেকে আমাদের এপিকটা আসছে, তারপর ওটাকে আমরা ফিচার ব্রেকডাউন করে ফিচার করছি, তারপর হচ্ছে ফিচার থেকে আমরা ইউজার স্টোরি করছি। এগুলো সবই হচ্ছে লাস্ট ইটারেশন, মানে আগের ইটারেশনের আগের যে পিআই তার যে লাস্ট ইটারেশন সেখানে আমরা করছি। আর আপনি যদি প্রথম সেফ ইমপ্লিমেন্ট করছেন, আপনি ধরেন সেফ ইমপ্লিমেন্ট করছেন, আপনার অলরেডি কিন্তু একটা প্রোডাক্ট ব্যাকলগ আছে, আপনি তো অ্যাজাইল টিম, আপনার অলরেডি একটা ব্যাকলগ আছে। তো আপনি ওখান থেকে প্রায়োরিটাইজ করে আপনার পিআই প্ল্যানিংটা করতে পারেন। লেটস সে আপনার এটা একদম প্রথম পিআই ইভেন্ট, সো আপনি ওখান থেকে এটা নিতে পারেন। ওর আপনার যদি অলরেডি সেফটা আপনি ইমপ্লিমেন্ট করে ফেলেছেন, তখন সেটা হবে আপনার লাস্ট এগেইন এটা লাস্ট ইটারেশন অফ দি লাস্ট পিআই।
তখন আপনি ওই ইউজার স্টোরিগুলোকে এলাবোরেট করবেন, দ্যাট মিনস অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া অ্যাড করবেন এবং আপনার একটা টেন্টেটিভ একটা স্টোরি পয়েন্ট আপনি ওখানে অ্যাড করবেন। সো এই স্টোরি পয়েন্ট গুলো সবগুলো টেন্টেটিভ, এগুলো কোনোটাই ডিটারমেন্ট না। দেন পিআই প্ল্যানিং এ গিয়ে ওই যে 2 days ইভেন্ট, 2 days ইভেন্টে গিয়ে আপনি সবগুলোকে আবার রিভিউ করবেন, বিকজ ওখানে ওই যে আপনার ডিপেন্ডেন্ট টিমের সাথে কথাটা কিন্তু ওখানে গিয়েই হচ্ছে। সো আপনি আরেকটা টিমের সাথে যখন কথা বলতে যাবেন তখন ওরা বলবে এই স্টোরিটার এত অল্প পয়েন্ট দিলা, তার মানে তো মানে এটার যে কমপ্লেক্সিটি এটাই তোমরা বুঝো নাই। এরকম আমাদের অনেক সময় কেসগুলো এসছে, যখন আমরা অন্য টিমের সাথে কমিউনিকেট করতে গিয়েছি তখন ওরা বললো যে না, এরকম স্টোরি আমরা আগে ডেভেলপ করেছি এবং ইট টেকস লাইক 4 days 5 days, কিন্তু আমরা মনে করছিলাম এটা আসলে 2 days এ পসিবল। সো আমাদের ওই স্টোরি গুলো আমরা তখন আপডেট করি, রিভিউ করি এন্ড অল দিস। আচ্ছা, এন্ড আরেকটা জিনিস আপনি বলছেন কখন এই ইউজার স্টোরি গুলো নিয়ে কাজ করব। কাজটা কিন্তু শুরু করব যখন আমার ইউজুয়াল ইটারেশনটা শুরু হচ্ছে। লেটস সে আমরা তো কোন পিআই তে কি করব সেটা তো ডিটারমিন করে ফেলছি, এটা তো পিআই প্ল্যানিং এ আমরা ডিটারমিন করে ফেললাম। সো ওই ইটারেশনটা যখন শুরু হবে তখনই গিয়ে আমরা ওই ইউজার স্টোরি কাজটা করব। আমি কি বুঝাতে পেরেছি আপনাকে? হ্যাঁ, প্রেমাঞ্জিতা, ইফ আই মেক ইট শর্ট, উনি আসলে পিএমপির সঙ্গে অ্যালাইন করছেন তো। হ্যাঁ ভাই আশরাফ ভাই, আসলে ইউজার স্টোরি নিয়ে আমরা টিম লেভেলে কাজ করি, একদম লাস্ট স্টেজ এটা আর কি। হ্যাঁ, ওইটা আমি ধরতে পেরেছি। আমি ভাবছিলাম যে পিআই প্ল্যানিং এর ক্ষেত্রেও ইউজার স্টোরিটা আসলে কিভাবে ভূমিকা রাখছে ওইটা জাস্ট আমি একটু ক্লিয়ার করছে, যেহেতু এখানে আপনি যদি পোর্টফোলিও প্রোগ্রাম কনসেপ্ট থেকে চিন্তা করেন তাহলে এপিক আসবে, এপিকের পরে ফিচার গুলা যেগুলো আসলে ভিশন থেকে আসছে, এরপরে এই ফিচার গুলাকে ওনারা তারপরে পিআই প্ল্যানিং এ গিয়ে ইউজার স্টোরিতে কনভার্ট করে তারপরে তারা পিআই প্ল্যানিং এগুলো ডিফাইন করার চেষ্টা করছে। অনেকগুলো টিম কাজ করবে তো প্রতিটা টিমে আলাদা আলাদা আছে তাদের কিছু, সেগুলো তারা ম্যাপ করছে আর কি। তো পিআই প্ল্যানিং টা আসলে আমি যেটা বুঝলাম, তাই না প্রেমাঞ্জিতা, পিআই প্ল্যানিং এ অনেকগুলা অ্যাজাইল টিম আসছে, তাই না, মোর দেন ওয়ান। সবাই এটাই আসলে পিআই প্ল্যানিং মূলত এটাই অর্গানাইজেশনই চলে আসছে। হ্যাঁ, যতগুলো অ্যাজাইল টিম কাজ করছে আর কি ওই ফিচারটা নিয়ে ওরা সবাই আসছে এবং ইন্টিগ্রেশনের পার্টটা তারা আসলে এখানে ডিফাইন করার চেষ্টা করছে, যে কার উপরে কি ডিপেন্ডেন্সি আছে, কোথায় কি ধরনের ইমপ্লিমেন্টস আসতে পারে এবং কোনটার পরে কোনটা হবে। প্রিডিসেসর সাকসেস আপনি যদি ক্রিটিক্যাল পাথ মেথড চিন্তা করেন, কোনটার পরে কোনটা হবে, কোনটা কার উপর ডিপেন্ড করছে, এইভাবে তারা সেখান থেকে পুরো বোর্ডের মধ্যে ম্যাপ করে ফেলছে কোন আইটারেশনে তারা মাইলস্টোন কোনটা রিলিজ করছে অথবা করছে না। এই যে তাদের মধ্যে যত ধরনের, যেহেতু এটা তারা সেশনটা তারা একটা ইয়েতে করছে, ফিজিক্যাল সেশন করছে তারা, যেহেতু হোটেল ওনার বুক করে ফেলেছে, তো এটা ফিজিক্যাল সেশন তারা করছে এবং করে তারা এখানে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে নিচ্ছে। আর এখানে তারা টিম লিড যারা আছে পরবর্তীতে তারা স্ক্রাম অফ স্ক্রাম আর যারা প্রোডাক্ট ওনার যারা আছেন তারা ওনাদের যে একটা সিঙ্ক করছেন, এইভাবে তারা পুরো কাজটা আগায় নিয়ে যাচ্ছে। যেটা আমি পিআই অবজেক্টিভটা আপনার মেইন হচ্ছে পিআই অবজেক্টিভটা বের করা, লাইক আপনি পুরো প্রোগ্রাম ইমপ্লিমেন্ট 3 মাসে কোন কোন ইটারেশনে কি কি কাজ করবেন, কোন কোন ফিচার ডেভেলপ করবেন, বিকজ আপনার আলটিমেট গোল কি, আলটিমেট হচ্ছে আপনার ফিচার ডেভেলপ করা। পিআই অবজেক্টিভ বলতে সেফ যেটা বলছে, পিআই অবজেক্টিভ বলতে আমি যেটা বুঝতেছি, পিআই অবজেক্টিভ আমাদের সেফে যেটা পিআই অবজেক্টিভ বলছে, আমাদের মনে হয় আমাদের পিএমপি কন্টেন্টে এটা আমরা ফিচার বলতেছি, আর এপিকটা তারও ফিচার বলছি, রাইট, তার পরের স্টেজ মানে ভিশন মানে পোর্টফোলিও স্টেজে। রায়ন ভাই কেমন লাগলো সেশন, কেমন লাগলো? জি আসলে আরেকটা ইট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং সেশন। আশরাফ ভাই তো প্রশ্ন শেষই হইতেছে না। ভাই আমি তো না ঠিক আছে, আশরাফ ভাই শেষ করুন। রায়ন ভাই আপনি একটু লাইনে থাকেন। আমি আসলে অনেক বোদার করে ফেলছি সবাইকে। নো ইটস ওকে। জাস্ট আমি শুধু জানতে চাচ্ছিলাম যে আমাদের তো টিম অনেকগুলো কাজ করছে, তো এমন হয়ে যাচ্ছে যে একটা টিমের উপরে ডিপেন্ডেন্সি আরেকটা টিমের থাকছে। তো অনেক সময় এমন হতে পারে যে আমি ডিপেন্ডেন্সি তাকে 10 নাম্বার থেকে 2 নম্বরে আসতে বললাম, কিন্তু তারও তো অন্য কোনো আরেকটা টিমের উপরে ডিপেন্ডেন্সি থাকতে পারে।
সেক্ষেত্রে সে যদি শিফট করতে না পারে তাহলে কি আমাকে ওয়েট করতে হবে কিনা? টিম It এ depends. যদি টিম বি এর আপনি আমাকে এখানে দুইটা সিনারিওর কথা বললেন, একটা হলো তার আরেকটা টিমের সাথে ডিপেন্ডেন্সি থাকতে পারে, আর আরেকটা সিনারিও হচ্ছে তার নিজের ডিপেন্ডেন্সির কথা, আই মিন তার নিজের প্রায়োরিটির কথা, রাইট? সো এখন অনেক সময় প্রায়োরিটি আমার অন্য টিমের উপর যদি ডিপেন্ডেন্সি থাকে, সেই ডিপেন্ডেন্সিটাকে মিট করার জন্য আমার প্রায়োরিটি চেঞ্জ করতে হবে, বিকজ আমার ম্যাপিংটা অলরেডি হয়ে গেছে। ওই যে একটা ভিজুয়াল বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন, ওটা আমাকে যা দেখাবো নাকি? হ্যাঁ ওই দেখাবো ওই ওই ম্যাপিংটা, ওই প্রেডিসেসর সাকসেসর, একটা ফিচার ডেলিভার না করলে আরেকটা ফিচার তো হবে না। সো এটা তো আমাকে অলরেডি ইয়াস দিস ওয়ান, হ্যাঁ এটা আপনাকে অলরেডি ডিকটেট করছে যে আপনাকে এটা 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 আপনার প্রায়োরিটি, সো ইউ হ্যাভ টু ডু ইট, ইউ ডোন্ট হ্যাভ এনি আদার চয়েসেস। আপনি যেটা করতে পারেন, আপনার যে কাজটা আপনাকে অবভিয়াসলি কমিউনিকেট করতে হবে, আপনার যদি আদার প্রায়োরিটিস থাকে, আপনি সেক্ষেত্রে সেটা আবার আপনার আরেকটা লেস প্রায়োরিটি ওয়ার্ককে পরের পিআই তে নিয়ে যেতে পারেন এবং সেখানে ওটা আনতে পারেন। সো আপনি আপনার প্রায়োরিটি রিভাইজ করতে পারেন, আপনার যেটা 9th প্রায়োরিটি সেটা আপনি যদি 11th প্রায়োরিটি করেন এবং ওখানে অ্যাকোমোডেট করেন ইন বিটুইন, তাহলে কিন্তু আপনার প্রবলেমটা সলভ হয়। আমরা এভাবেই প্রবলেম আসলে সলভ করি, প্রায়োরিটি আপনার সবসময় একরকম থাকবে না, ইটস চেঞ্জিং। কাস্টমার হঠাৎ করে বলতে পারে আমার তো এই রিকোয়ারমেন্টটা এখনই লাগবে, এটা তোমরা রোড ম্যাপে অনেক পরে করছিলা, দ্যাটস ফাইন, তখন আমরাও এগ্রিড ছিলাম, বাট এই মুহূর্তে আমার এখনই লাগবে এটা। সো তখন আমরা আবার ওই প্রায়োরিটি গুলো রিভাইজ করি, আমরা ওটা অ্যাকোমোডেট করি, আমরা তখন ক্লায়েন্টকে বুঝাই ওকে ফাইন, আমি এটা অ্যাকোমোডেট করার জন্য তোমাকে কিন্তু এটা ওই রিলিজের সাথে দিতে পারবো না, তখন ওটা আমরা ছোট ছোট রিলিজে হটফিক্স একটা আছে যেখানে আমরা কিছু এনহ্যান্সমেন্ট করি, মাইনর রিলিজ আছে, মাইনর রিলিজে তখন ওভাবে করে আমরা ডেলিভার করি। যখন আমরা বিগ রিলিজে বা আমাদের যে স্কেজুয়াল রিলিজ তখন যদি ডেলিভার করতে না পারি, সো that can be another option. এই ভাই এখানে কাউয়া কাচাল করতে হবে আর কি, বুঝছেন না, যে বেশি চাপা পিটাইবে তারটা আগে আসবে। আর ওই যে ভোটাভুটিতে হইতেছে ফিস্ট অফ 5 ভোট দিবেন, আপনি এগ্রি করছেন না ডিসএগ্রি করছেন, ডিসএগ্রি করলে আবার চিলাচিলি করবেন, সো সাব টু ইউ। আমাদের বাংলাদেশে কাউয়া কাচাল করে না। জি রায়হান ভাই। হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম যে মনে করেন যে 10টা টিম, স্ক্রাম টিম, এখানে 100 জন লোক, এবং এই যে পিওর স্ক্রাম টিম, এটা তো একটা টিম তো একেবারে টোটালি কারোর উপর নির্ভর করবে না, তারা একবারে ক্রস ফাংশনাল টিম, তাদের ইটারেশন বা স্প্রিন্ট গোলটা ঠিক থাকবে, সেই অনুযায়ী তারা এটা ডেলিভারি দিবে। যদি 10টা টিমকে একসাথে ম্যানেজ করতে হয়, তাহলে এই যে টিমের ভিতরে যে কোঅর্ডিনেশন, 10 জন স্ক্রাম মাস্টার, 10 জন প্রোডাক্ট ওনার, এবং এই 10 জন টিমকে যে স্ক্রাম করে যে কন্ট্রোল করব, আমি তো দেখতেছি অনেক বড় একটা চ্যালেঞ্জ যে কোঅর্ডিনেশনটা। এবং এই যে 2 দিনে কি সাফিসিয়েন্ট কিনা প্ল্যানিংটা। এবং আমার আরেকটা প্রশ্ন যেটা ছিল, এটা উত্তরটা হয়ে গেছে আসলে, যে এটা তো চেঞ্জ হবে যে কোনো মুহূর্তে, প্রায়োরিটিটা কাস্টমার চেঞ্জ করবে, হঠাৎ করে বললো আগামীকালকে আমার এই জিনিসটা লাগবে। এবং এজাইল টিমের বিউটিটাই হলো যে কাস্টমারকে স্যাটিসফাই করা, মোর ভ্যালুয়েবল প্রোডাক্টটা অ্যাজ আর্লি তাকে ডেলিভারি দেওয়া, যাতে সে বেনিফিটটা পায়। তাহলে এই যে কোঅর্ডিনেশনটা কিভাবে, এদের এই 10 জন স্ক্রাম মাস্টারই কোঅর্ডিনেশন করতেছে নাকি টপ থেকে আরো কেউ আছে? সবাই আছে, ওই ইভেন্টটাতে সবাই থাকবে, রিলিজ ট্রেন ইঞ্জিনিয়ার থাকবে, যেটা আমার নাগালের বাইরে, আমি যেটা ম্যানেজ করতে পারি না, আমি আমার রিলিজ ট্রেন ইঞ্জিনিয়ারকে বলি, আমার রিলিজ ট্রেন ইঞ্জিনিয়ার তখন সেগুলো কোঅর্ডিনেট করে। আর আপনি যেটা বলছেন 10টা টিম, এই 10টা টিমে তো একটা আর্টের মধ্যে তো 10টা টিম থাকবে না, আপনার অন্য আর্টের সাথে আমার ডিপেন্ডেন্সি, তখন 10টা টিম তো একটা আর্টের আন্ডারে না, এটা আলাদা আলাদা আর্টের আন্ডারে, তখন আমার রিলিজ ট্রেন ইঞ্জিনিয়ার অন্য আর্ট রিলিজ ট্রেন ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবে, ওই আর্টের রিলিজ ট্রেন ইঞ্জিনিয়ারের সাথে। সো নেগোসিয়েশনটা বিটুইন দেম হবে। আর যদি আমি অন্য আর্টের সাথে রিচ করে অন্য স্ক্রাম মাস্টারের সাথে কোঅর্ডিনেট করতে না পারি, দেন অবভিয়াসলি আই হ্যাভ মাই আরটি, দে হ্যাভ দেয়ার আরটি, তখন ওই 2 আরটি এটা কোঅর্ডিনেট করবে। এই রোলস এন্ড রেসপন্সিবিলিটি গুলো আসলে যখন এটা আমি
যখন স্ক্রাম স্ক্রাম এনভায়রনমেন্টে কাজ করতাম, ইউজুয়াল স্ক্রাম এনভায়রনমেন্টে কাজ করতাম, তখন আমার কাছেও খুব কমপ্লিকেটেড মনে হতো, বিকজ সেফ হচ্ছে এত বড় বড় অর্গানাইজেশন গুলাতে ইমপ্লিমেন্ট করে, এখানে অনেকগুলা টিম, হাজার হাজার লোক কাজ করছে, ইটস রিয়েলি ডিফিকাল্ট টু ইমপ্লিমেন্ট। কিন্তু আপনি যখন সেফে কাজ করবেন তখন আপনার রোল রেসপন্সিবিলিটি গুলো এত সুন্দর করে ডিফাইন করা, এবং কার কি রোল সেটা আপনাকে এমন ভাবে কমিউনিকেট করা হবে, ইউ ক্যান নট মিস দ্যাট। সো আপনি যেটা পারবেন না তখন সেটা আপনি আপনার সুপারভাইজারকে অ্যাড্রেস করবেন। লেটস সে স্ক্রাম মাস্টারের সুপারভাইজার আরটি এর পক্ষে যেটা পসিবল না, ইউজুয়ালি আরটি দে ক্যান ম্যানেজ, লাইক দে communicate with the other art, and then ওই যে কোঅর্ডিনেশনটা ওরা আসলে আমাদের হয়ে অনেক সময় করে দেয় যখন আমরা করতে পারি না। সো আমি জানি না আপনাকে আমি ঠিক মতো কমিউনিকেট করতে পেরেছি কিনা ব্যাপারটা। ওকে, আর আরেকটা ছিল সাপ্লিমেন্ট, যে যদি দেখা গেল যে এই টিমের ভিতরে 2 জন অসুস্থ হয়ে গেল, 3 মাসের ভিতর হইতে পারে, একটা ইমার্জেন্সি ছুটি লাগতে পারে, এরকম ব্যাকআপ কোনো পিপল থাকে কিনা? গুড কোয়েশ্চেন। সো কন্টিনিউয়াস লার্নিং কালচার বলছে আপনার একটা টিমের মধ্যে আপনি একজনকে, লেটস সে আমার এরকম একটা টিম ছিল, আমার একজনই অটোমেশন এক্সপার্ট ছিল, বাকিরা সবাই ম্যানুয়াল টেস্টার। সো যখন তার একটা প্রবলেম হলো, সে বললো যে আমি এরকম আমার ইন্ডিয়া যাইতে হবে, এন্ড দেন আমার আই ক্যানট ওয়ার্ক ফর 2 উইকস। তো এরকম সমস্যা হয়, এই জন্য সেফ বলেন, অ্যাজাইল বলেন, আপনাকে সবসময় বলবে যে কন্টিনিউয়াস লার্নিং কালচার ক্রিয়েট করে রাখতে, যাতে করে, এবং এম্পাওয়ার দ্য টিম। আপনি আপনার টিমটাকে, আপনার যে ক্রস ফাংশনাল শুধু টিমের মধ্যেই আপনি প্র্যাকটিস করবেন না, আপনার উইদিন টিম আপনি আপনার প্রত্যেকটা টিম মেম্বারকে এম্পাওয়ার করেন, মানে এই নলেজটা যেন আরেকটা টিম মেম্বারও জানে, এই এডুকেটেড হয়, সেটার জন্য একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেন। সো এই প্রসেসটা এনাবল করতে হবে, এরকম একটা এনাবলিং এনভায়রনমেন্ট করতে হবে, যে একজন ছুটিতে গেলে যেন ওর জন্য কাজ বন্ধ হয়ে না থাকে, যেন আরেকজন এটা করতে পারে। এটা একটা সিনারিও। আরেকটা সিনারিও হচ্ছে আমরা অন্য টিম থেকে ধার করতে পারি। সো এই জন্য আমাকে আগে থেকে, ওই যে যখন আমি প্ল্যানিং করব, তখন আমাকে বলতে হবে যে আমার এই রিসোর্স অ্যাভেলেবল না। রিমেম্বার, আই ডু মাই ক্যাপাসিটি প্ল্যানিং। যখন আপনার ওই যে লাস্ট ইটারেশনে গিয়ে কে কে থাকবে, কে কে থাকবে না, ওটা হচ্ছে আমার ক্যাপাসিটি প্ল্যানিং। সো যদি এরকম হয় যে আমার একটা রিসোর্স থাকছে না, সে হচ্ছে খুব স্পেশালাইজড, ওকে ছাড়া আমার কাজ হবে না, তখন আমরা একটা অন্য টিম থেকে রিসোর্স ধার নিতে পারি, শেয়ার্ড রিসোর্সেস থাকতে পারে। দিস হাউ উই ক্যান অ্যাকোমোডেট। বাট আমার অলওয়েজ আইডিয়াল সিচুয়েশন হচ্ছে আমার সব টিম মেম্বারকে এম্পাওয়ার করা, নলেজেবল করা। এই জন্য একজনকে ধরেন অটোমেশন দিয়ে ফোকাস না করা, বা একজনকে ম্যানুয়াল দিয়ে ফোকাস না করা। সো সবাইকে একটু কাজ ভাগ করে দিলে, সবাইকে এডুকেটেড করলে তখন এই প্রবলেমটা আসলে হয় না। টি-শেপ আই-শেপ কনসেপ্ট আমাদের এখানে, আমাদের পিএমপি কন্টেন্টে সেটা টি-শেপ আই-শেপ ঢুকাই দিছে আর কি। আই-শেপ পিপলকে ট্রেনিং করে টি-শেপে বানায় ফেলো। একজন মানুষ অনেক কাজের কাজই। ওকে, থ্যাংক ইউ। ডিপেন্ডেন্সি রিমুভ করে ফেলো। এটা মানে একজনের উপরে যদি থাকে, একজন এক্সপার্ট থাকলে, তাহলে এখানে একটা বটলনেক তৈরি হচ্ছে। বটলনেক তৈরি হয়। কারো কোনো প্রশ্ন আছে? Oh, thank you very much. তাহলে তো আমরা we can finish, right? Yeah, and thank you so much ভাইয়া। আমার আসলে এত বেশি কনসেপ্ট সেফের, আমি যে সার্টিফিকেশনটা করেছি এটা ইন্টারমিডিয়েট লেভেলের সার্টিফিকেশন ছিল, সেফ প্র্যাকটিশনার, বিকজ সেফ ফর স্ক্রাম হচ্ছে আপনার একদম ফাউন্ডেশন লেভেলের একটা সার্টিফিকেশন। সো আই ওয়াজ থিঙ্কিং যে আমি তো এটা প্র্যাকটিস করছি, আমি একটু ইন্টারমিডিয়েট লেভেলের কিছু করি, এন্ড দেন আই ডিড দ্যাট। এইটা ছিল আমার 2 days long, and then 6 hours 12 hours। আপনি বুঝতেই পারছেন ওই যা কনসেপ্ট আমাকে শেখানো হয়েছে এবং আমরা যা প্র্যাকটিস করি,
মোটামুটি আমি 80% এই প্রেজেন্টেশনে অ্যাকোমোডেট করার চেষ্টা করছি। আমি জানি না যে এটা কতটুকু আপনাদেরকে হেল্প করবে, বাট আই ট্রাইড লাইক আমার লেভেল বেস্ট আমি ট্রাই করেছি। এন্ড স্টিল ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান রিচ আউট টু মি। আমার মনে হয় যে আমরা তো আপনাকে সোশ্যাল প্ল্যাটফর্মে পাবো, তাই না? মানে শি ইজ অ্যাভেলেবল ইন মেসেঞ্জার এন্ড আই থিংক লিঙ্কডইন অলসো, রাইট? হ্যাঁ, লিঙ্কডইনটা আমার ইয়ে করা নাই, লিঙ্কডইনে আমি অত অ্যাক্টিভ না, বাট আই হ্যাভ আপনার যে টেলিগ্রামের যে ইয়েটা গ্রুপটা আমি ওখানেও আছি, ইউ ক্যান রিচ আউট টু মি মেসেঞ্জারে। If you have any questions you can ask her directly, and thank you very much. না এখানে আমাদের দেশে তো এখন Agile concept is very much new. স্ক্রাম নিয়ে আমরা এখন একটু স্ক্রাম করছি আর কি। ও আমি দাঁড়ান, আই এম সরি, আমি আপনাকে একটা জিনিস জানতে যাচ্ছিলাম ভ্যালু স্ট্রিম ম্যাপিং এর। তো এটা আমার একটু বললে তারপরে চুপি নেন, দাঁড়ান আমি। আর আমরা কি ভিডিওটা শেয়ার করতে পারি? কেন মানে আপনাদের কনফিডেন্সিয়াল কিছু আছে কিনা এটার মধ্যে? আমার না, আমি সেরকম কিছু, আমি যেহেতু ফেডারেল কন্ট্রাক্টর, আমি ওরকম কিছু আসলে পারি না শেয়ার করতে। তো এগুলো যা যেই সমস্ত ডায়াগ্রাম আমি দিয়েছি এগুলো সব আপনার skilledagile.com এর যে ওয়ার্কবুক আমাকে দেওয়া হয়েছিল ট্রেনিং এর সময়, এন্ড ওদের ওয়েবসাইটে গেলেও আপনার এভেলেবল এটা পাবেন। সো এটা উই ক্যান শেয়ার, রাইট? ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, তো আমি ঠিক জানি না আমার আসলে এটা শেয়ার করতে কিভাবে করব। আমি ভ্যালু স্ট্রিম ম্যাপিং এর ভুলে গেছি তো এটা কই আছে। দিস ওয়ান, এটা আমার একটু বুঝাই দেন, এক্সপ্লেইন ইট। এটা কি বুঝাতে চাইছে? হোয়াট ইজ দিস? এটা কিন্তু পিএমআই এর কন্টেন্ট, আই জাস্ট কপি পেস্ট, হ্যাঁ, উইথ দিস ডায়াগ্রাম। আচ্ছা, ভ্যালু স্ট্রিম ম্যাপিং আমি যেটা বুঝি আমাদের ডেভেলপমেন্ট ভ্যালুর জন্য, লাইক আপনার ওরা একটা ম্যাপ করে, ইটস লাইক ধরেন আপনার এই ফিচার থেকে আপনি এই ভ্যালুটা পাবেন, ওই ফিচার থেকে ওই ভ্যালুটা পাবেন, এরকম করে ধরেন 10টা ফিচার থেকে আপনি কি ভ্যালু পাবেন সেই জিনিসটা একটা ম্যাপ করে। এন্ড দেন যখন ওরা ম্যাপটা করে তখন ওরা বুঝতে পারে যে আমাদের পিআই প্ল্যানিং এ একবার নো, নট ইন দ্য পিআই প্ল্যানিং, দ্যাটস ইন ডিফারেন্ট সেশন, এই ভ্যালু স্ট্রিমটা ম্যাপিং সম্পর্কে আমাদেরকে একটু ইন্ট্রোডাকশন দেওয়া হচ্ছিল। তো তখন বলছিল এই ম্যাপিংটা করলে যেই ফিচার ভ্যালু ক্রিয়েট করে না সেটাকে এলিমিনেট করা যায়। আর আমরা যে ম্যাপিংটা করি দ্যাটস ডিফারেন্ট, পিআই প্ল্যানিং এর ম্যাপিং হচ্ছে ডিফারেন্ট, কিন্তু এই ভ্যালু স্ট্রিম ম্যাপিং এ আপনি ওই যে ধরেন 10টা ফিচার আপনি এখানে ম্যাপ করবেন, ম্যাপ করার পরে তখন এই ফিচার এই ভ্যালু ক্রিয়েট করছে, নেক্সট ফিচার আরেকটা ভ্যালু ক্রিয়েট করছে। ধরেন আপনি যখন আপনার যখন ডেভেলপমেন্ট চলছে, মনে করেন আপনি একটা পেজ অ্যাক্সেস করার জন্য আপনাকে প্রথমে আরেকটা পেজ বানাতে হবে, তারপর ওখান থেকে আপনি আরেকটা পেজে যেতে পারবেন। সো ওই পেজে আপনার একটা ফিচার আছে, পরের পেজে আরেকটা ফিচার আছে। এমনও তো হতে পারে যে আপনি দুইটা পেজে আলাদা আলাদা করে ফিচারগুলো না বসিয়ে একটা পেজে ফিচারটা আনতে পারেন। সো তখন আমার আরেকটা পেজ ক্রিয়েট করা ইটস জাস্ট কমপ্লিট ওয়েস্ট। সো ওইটা আপনাকে কোনো ভ্যালু অ্যাড করছে না। সো দেন ইউ ক্যান অ্যাকচুয়ালি এলিমিনেট দ্যাট থিং। লাইক আমাদের এফডি এর অ্যাপ্লিকেশনে যেটা হয়েছে, ফর এক্সাম্পল আমি একটা বলতে পারি, এক্সাম্পল দিতে পারি, যেমন আমাদের কিছু ফোল্ডার ক্রিয়েট করতে হয়। যেমন অ্যাপ্লিকেশনটা ছিল এরকম যে এখানে সারা গ্লোবালি তো অনেকগুলো এফডি আইটেম আছে যেটা ইউএসএ তে এন্টার করে, লেটস সে বায়োমেডিক্যাল ডিভাইস, মেডিকেল লাইক আমি আসলে ফুড ছাড়াও অনেকগুলো জিনিস আছে, ফুড, বায়োমেডিক্যাল ডিভাইস, এন্ড দেন আরেকটা কি যেন আছে, টোটাল 5টা জিনিস এখানে এন্টার করে। সো ওরা প্রত্যেক 5টা প্রোগ্রাম এরিয়ার জন্য 5টা ফোল্ডার ক্রিয়েট করছে। এখন 5টা ফোল্ডারের জন্য ওরা 5টা পেজ ইউজ করছে। পরে মনে হলো ওদের যে এরকম 5টা পেজ ওদের আসলে দরকার নাই, এরা সবগুলো ফোল্ডারকে একটা পেজে এনে ওখান থেকে আসলে অ্যাক্সেস করতে পারে।
সো যখন এটা প্রথম দিকে ওরা বুঝতে পারে নাই, যখন ওরা প্ল্যানটা করছে ওরা মনে করছিল যে প্রত্যেকটা ফোল্ডারে অ্যাক্সেস করতে হলে ওদের আলাদা আলাদা করে পেজ ক্রিয়েট করতে হবে। সো পরে যখন আমরা অ্যাপ্লিকেশনটা বানাচ্ছি, ইন দ্য মিডল অফ দি কি বলবো, লাইক আফটার 2-3 রিলিজেস দে ফাইন্ড আউট যে ওদের আসলে এই এটার আর দরকার নাই, এটা অলরেডি অন্য চ্যানেলে ওদের মিট হয়ে যাচ্ছে। সো তখন ওই ভ্যালুটা ওরা বাদ দিচ্ছে। সো এই ম্যাপটা না করলে ওরা এই জিনিসটা বের করতে পারতো না। সো এটা আমি রিলেট করতে পারছি আপনার কোশ্চেনের সাথে। আর আমাদের ইয়েতে যেটা সেফে আমি ওই ছবিটাতে যেটা আপনাকে এক্সপ্লেন করেছিলাম, সেটা হচ্ছে ওরা ভ্যালু স্ট্রিম করে এভাবে যে কোন কোন ভ্যালু ডেভেলপমেন্ট ভ্যালু ক্রিয়েট করছে, আর কোন কোন টিম অপারেশনাল ভ্যালু ক্রিয়েট করছে। তো এইভাবে করে ওরা ভ্যালু এখানে আসলে দে আর মোর ফোকাসিং অন লিন এর সাথে ম্যাপ করছে। আচ্ছা, এখানে যেটা কনসেপ্ট আর আমার কনসেপ্টটা ডিফারেন্ট। লাইক না ঠিক আছে, যেহেতু ভ্যালু স্ট্রিমের কথা হচ্ছে, সো ভ্যালু স্ট্রিমিং ওয়েল ওটা একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে এসে নিয়ে আসছে। সো আমি যদি লিন অ্যাপ্লাই করি, দিস অলসো ভ্যালু স্ট্রিমিং। আর আপনাদেরটা আসলে এটা অ্যাপ্লিকেশন স্টেজে দুটো সব ভাগ করে ফেলছে। সো আপনাদের আমারটা হচ্ছে টিমটাকে রেকগনাইজ করছে, কোন টিম কি ধরনের ভ্যালু ক্রিয়েট করছে সেটা মোর খোঁজার চেষ্টা করছে ওইভাবে করে। কারণ ওদের তো ওই যে আর্ট গুলো বানাতে হবে, স্ট্রিমলাইন না করলে তো আর্ট বানাতে পারবে না। সো দ্যাটস ওয়াই এখানে এটার সাথেও আপনি লিন অ্যালাইন করতে পারবেন, কারণ যদি রিপিট হয়, যদি দুই টিম একই কাজ করে, তখন দেখা যাবে ঠিক আছে, তখন ওটা ওয়েস্ট হবে। একটা জিনিস একটু জিজ্ঞেস করতে পারি যে আমাদের ওয়াটারফলে যেরকম ইভিএম যেরকম শিডিউল এবং কস্ট তো আমাদের ওয়াটারফলে ডিফাইন্ড থাকে, অ্যাজাইলে তো এগুলো একদম ওয়েল ডিফাইন্ড না সব সময়। তো এটা কি ভ্যালু স্ট্রিমটা কি কিছুটা ইভিএম এর অল্টারনেট হিসেবে ইউজ করা যায়? আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট যেটা, না আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট আর ইভিএম এক না, বুঝছো? ইভিএম সরি আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট আর ভ্যালু স্ট্রিমিং এক না, ভ্যালু স্ট্রিম একটা, দুইটা ডিফারেন্ট কনসেপ্ট। আর্ন ভ্যালু ম্যানেজমেন্টে তোমার আসলে বেসলাইন গুলো তো ফিক্স করতে হবে, স্কেজুল এবং কস্টের মধ্যে কি কাজ করছো। আর এখানে সে ইজ ফোকাসিং অন ভ্যালুস, তুমি যে কাজটা করছো এই কাজটাতে কি পরিমাণ ভ্যালু পাচ্ছ। সো না, দিস টু ইজ নট সেম, এক না। তুমি বরং বিজনেস ভ্যালুর সাথে মিলাইতে পারো, যে আমি যে ডেলিভারিটা তৈরি করছি, আমরা আমাদের প্রিয় ট্রেডিশনাল ওয়াটারফল কনসেপ্টে যেটাকে আমরা আউটকাম অথবা বেনিফিটে যেটা কনভার্ট করি। ওই যে লোনটা আপনি যখন মানুষকে দিচ্ছেন আবার আদায় করছেন, প্লাস সাথে আবার ইন্টারেস্টটা পাচ্ছেন, সেটা আপনার অপারেশনাল ভ্যালু। মানে আপনি এইটা অপারেট করে তুমি ইভিএম অ্যাপ্লাই করতে পারবা, ওই ওয়ার্ক ইন প্রোগ্রেস যে লিমিট আছে, এই লিমিটটা এটার সঙ্গে তুমি ম্যাপ করতে পারো। কারণ মানে যদি তুমি লিমিট ইউজ করো, যে তোমার একটা টিম তার লিমিট কি, সে আসলে একটা সার্টেন টাইমের মধ্যে কয়টা ডেলিভারি দিতে পারে, কয়টা নিয়ে কাজ করতে পারে। তো এইটা তুমি তোমার আর্ন ভ্যালু, তোমার স্কেজুল পারফরমেন্স ইন্ডেক্সের সঙ্গে ম্যাপ করা যাবে, যে আগে সে কি পরিমাণ কাজ করতো, এখন আফটার দ্যাট মানে সে হয়তো কাজ করার পর এখন তার এক্সপার্টিস বাড়ছে। সো ওয়ার্ক ইন প্রোগ্রেস যে লিমিট গুলো আছে, ভেলোসিটি যেটা আছে, ভেলোসিটি ইউজ করা হয় স্ক্রামে, এগুলা তুমি আর্ন ভ্যালুর সাথে বলতে পারো যে ভাই এটা তবুও একদম এক্সাক্ট রিপ্লেস করে নাই, কারণ ইউজার হিস্ট্রি ডেলিভারি তো, বাট ইউ ক্যান ইউজ দিস টু এজ অল্টারনেটিভ, যে আমরা আর্ন ভ্যালু দিয়ে ওয়াটারফলের প্রোগ্রেস কনসেপ্ট এটা ট্র্যাক করি, আর এখানে আমরা ভেলোসিটি এবং ওয়ার্ক প্রোগ্রেস লিমিট, লিড টাইমও দেখতে পারো তুমি, একটা কাজ রেডি হয়ে যাওয়ার পরে তোমার ডেলিভারি দিতে কত সময় লাগছে, লিড টাইম, তাই না রঞ্জিতা? এটা দিয়েও তুমি ট্র্যাক করতে পারো তোমার ওয়ার্কে। লিড টাইম হচ্ছে আপনার কাজ শুরু করা থেকে শেষ পর্যন্ত আমার কতক্ষণ সময় লাগছে, মানে আপনার ডেফিনিশন অফ ডানটা মিট করার পর্যন্ত যে সময়টা লাগছে সেটাকে আমরা লিড টাইম বলি। সো লিড টাইম যত কম হবে তত ভালো, তার মানে তত টিম ভালো কাজ করছে। এগুলো দিয়ে তুমি ফার্স্ট ট্র্যাক করবে। আহ প্রেমাঞ্জিতের প্রশ্ন তো আমি দিয়ে দিলাম, সাব্বাস। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই পূর্বা ম্যাডাম, আপনার অ্যাপ্লিকেশনের কি খবর? আপনার সাবমিট হয়েছে, নতুন নতুন মানুষ আসছে মাশাআল্লাহ আজকে অনেকেই। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ভালো আছেন? জি ভাইয়া ভালো আছি। ওকে নাসিম ভাই, তাহলে আমরা কি ক্যান উই ফিনিশ? অনেক রাত হয়ে গেছে, 10টা বাজে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে তো সরি লাইক আপনাদের আসলে অনেক দেরি হয়ে গেল।
It's like ওই যে কেউ তো বলছিলাম যায় না, নাই, অনেক যদি বড় ভেঙে যেত তাহলে বুঝতাম যে সবাই চলে গেছে। কেউ তো যায় নাই, হ্যাঁ। বসে আছে। 21-22 জন ছিল আর কি। আমি স্লাইড গুলো আরেকটু ছোট করতে চাচ্ছিলাম, আমি লাইক আরো কমাতে চাচ্ছিলাম, বাট আমার মনে হচ্ছিল যে আমি আসলে অ্যাকোমোডেট করতে পারছি না সবগুলো একসাথে। তো আমার মনে আলাদা আলাদা করাতে আমার মনে হচ্ছিল যে এক্সপ্লেইন করতে বোধহয় সুবিধা হবে। এন্ড অলসো আপনাদের পরে এটা মানে দেখলে হয় না, অনেক সময় অনেকের নাম মনে থাকে না, ছবি দেখলে নাম মনে পড়ে। সো এভাবে আলাদা আলাদা করে যদি আমি ছবিগুলো দেই, তখন হয়তো ছবিগুলো দেখে মনে পড়বে যে ও দিস ইজ দ্যাট, লাইক এটাতে এই ছবি যখন উনি প্রেজেন্ট করছিল তখন ওই ওই জিনিসটা ডিসকাস করছিল। সো এই No, কারণে it's a very good, very excellent presentation actually. Thank you very much, Premanjita, for your time. থ্যাংক ইউ আহ, ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আর আমরা তো ক্রেস্ট দিব সবাইকে, তো আপনারা আমেরিকাতে কেমনে ক্রেস্ট পাঠাবো আমরা জানি না। আমি পেয়ে গেছি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থাকবে, এটা থাকবে, আপনি যখন দেশে আচ্ছা। আসবেন ক্রেস্টটা লয়ে যায়। Sure. তাহলে আমরা মনে হয় অফিসিয়ালি ফিনিশ করতে পারি না? So I Thank guess you. thank you. If anyone has any question, like reach out to me at ওই যে টেলিগ্রামে আপনাদের যেই গ্রুপটা আছে সেখানে আমি আছি, so you can reach out to me for anything. Thank you, Any Apu. Thank you. specific question, team specific question, Scrum question. Thank you. Thank you. Thank you everyone. Thank you so much. Thanks for your time. Khuda Hafiz. Thank you. Khuda Hafiz. Khuda Hafiz. Khuda Hafiz.